আসসালামু আলাইকুম প্রিয় ক্লাস 10, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। অনেকে হয়তোবা একটু চিন্তিত আছো। এটার কারণ হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে তোমাদের প্রিটেস্ট শুরু এবং বাংলাদেশের হয়তোবা সারা প্রান্তরেই প্রিটেস্ট পরীক্ষাটা শুরু হবে। প্রত্যেকটা স্কুলে প্রিটেস্ট পরীক্ষা শুরু হবে। প্রিটেস্ট পরীক্ষার অন্যতম ভয়গুলা কি জানো? বাংলা দ্বিতীয় পত্র। ঠিক আছে, বাংলা দ্বিতীয় পত্র ভয় হচ্ছে এমসিকিউ। আসলে কি করব, অনেকেই বাংলা দ্বিতীয় পত্রটাকে খুব একটা গুরুত্ব দেয় না। তোমরা তোমাদেরও হয়তোবা সিমিলার একটা সিচুয়েশন। আমি একটু সাউন্ডটা চেক করে নিই, হ্যাঁ, যে সাউন্ডটা ঠিক আছে কিনা। নাই রেকর্ড করার পর হয়তোবা দেখবো যে সাউন্ডই আসেনি। সিচুয়েশন আমি একটু নাই রেকর্ড করার পর হয়তোবা দেখবো যে সাউন্ডই আসেনি। হ্যাঁ, চলে চলে, ওকে। তাহলে এখন এই যে ক্লাসটা রেকর্ড করতেছি, হ্যাঁ, যেটা কখনোই করি নাই, সবসময় করতাম এসএসসি পরীক্ষার জন্য একটা ক্লাস দিতাম তোমাদের জন্য। তো এখন যেটা দেখা গেছে, বাচ্চারা আসলে নিজেরা একদমই পড়ে না এবং টোটালি টিচার নির্ভর স্টুডেন্ট হয়ে গেছে, যে শিক্ষক যতক্ষণ না পড়াবে ততক্ষণ পড়বো না। তো কিছু করার নাই, আমাদেরও হাত পা বাঁধা। আমরাও এটা আসলে খুব একটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, ব্যাপারটা তা না। কিন্তু বাচ্চারা যেহেতু অনেক অ্যামাউন্টে আমাদের কাছে বলে, এই কারণে আমাদের জায়গা থেকে, একটা দায়িত্বশীল জায়গা থেকে আমাদের ক্লাসগুলো দিতে হচ্ছে। এখন একটু দেখো, এই ক্লাসে কিন্তু আমি লিখে রাখছি টেস্ট, হ্যাঁ, আবার এই সাইডে লিখে রাখছি প্রি টেস্ট। কারণ তোমরা এসএসসির আগে এসএসসি কেন্দ্রিক ক্লাস ছাড়া টেস্ট, প্রি টেস্ট, মডেল টেস্ট ভিত্তিক কোনো ক্লাস আমার থেকে তোমরা পাবা না। এমন ভাবে ক্লাসটা রেডি করছি যাতে আলাদাভাবে তোমাদের হ্যাসেলটা নিতে না হয় এবং এই ক্লাসের উপর নির্ভর করে যাতে 30টা এমসিকিউ তোমরা পরীক্ষা হলে যে কমন পাও। ঠিক আছে, এই দায়িত্বটা আমরা ওভাবে নিতে চাচ্ছি না, কারণ বই দেখাই তো পড়াবো, ক্রেডিটটা আমাদের কিছু নাই এই জায়গায়, ক্রেডিটটা তোমাদেরই, কারণ তোমরা বই ভিত্তিকই লেখাপড়া করবা। এবার একটু আসো, এখন এই যে ক্লাসটা, এই ক্লাসে আমি তোমাদের 30টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এমসিকিউ, যে কোন 30টা এমসিকিউ আসতে পারে। তো এখানে বেশি না, এখানে প্রায় 80টা এমসিকিউ আজকে তোমাদেরকে সলভ করাবো। এই 80টার ভিতরেই দেখা যাচ্ছে যে আসবে তোমাদের। ঠিক আছে, ইনশাআল্লাহ। প্রথমে একটু সিলেবাস নিয়ে আলোচনা করতে হবে, কারণ স্মরণকালের সব থেকে ছোট একটা সিলেবাসে পরীক্ষা দিচ্ছ তোমরা। ঠিক আছে, দেখো কি কি আছে আমাদের। চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 9, এতটুকু আছে এক টানা। তারপরে চ্যাপ্টার 10 উপসর্গ। তারপরে আমরা যেটা দেখতেছি চ্যাপ্টার 11, 12 আছে, ওকে। এরপর আমাদের 13, 14, 15, 16 নাই। একদম 17 থেকে আমরা যদি একটু খেয়াল করি, 17 থেকে আবার 25 আছে, যেটা হচ্ছে শব্দের শ্রেণী বিভাগের মধ্যে পড়ে এবং পদ বিবেচনায় শব্দের 8টা চ্যাপ্টার আছে এর ভিতরে, বিশেষ্য থেকে একদম আবেগযোজক অনুসর্গ পর্যন্ত। ঠিক আছে, সিম্পল হিসাব। এবার একটু যদি আমরা খেয়াল করি, তারপরে দেখবো যে বাক্যতত্ত্বের 4টা চ্যাপ্টার আছে। কিসের? এই যে 31 থেকে 34, যেটা টোটালি বাক্যের উপর ভিত্তি করে চ্যাপ্টারগুলো সাজানো, যে বাক্যের শ্রেণী বিভাগ, উদ্দেশ্য বিধেয়, বাক্যের বর্গ এবং বাক্যের যে ট্রান্সফরমেশন বা সরল, জটিল, যৌগিক বাক্য সম্পর্কে জানবো। এরপরে আমাদের বাকি অধ্যায়গুলো নাই, একদম 39 থেকে আছে 43 পর্যন্ত, যে চ্যাপ্টারগুলো আসলে আমাদের অর্থতত্ত্বের মধ্যে পড়ে। অর্থতত্ত্ব, ঠিক আছে, অর্থতত্ত্বের মধ্যে পড়ে। এই হচ্ছে আমাদের সিলেবাস এমসিকিউর জন্য। আর রিটেনের জন্য তোমরা জানো যে বাকি চ্যাপ্টারগুলোর সাথে অনুবাদ হচ্ছে রিটেনের জন্য। তো রিটেন সহায়ক ক্লাসটা যদি তোমার পেতে হয়, তুমি খালি লিখবা লিখিত অংশ লেখার নিয়ম। সেখানে খুব সুন্দর একটা সাজেশন ভিত্তিক তোমরা ক্লাস পাবা, আগের বছরের বাচ্চাদের জন্য বানানো হয়েছিল, এবং সেই ক্লাসের উপরেই তোমাদের সবকিছু ইনশাল্লাহ কমন পড়ে যাবে। আবার প্রতিবেদন নিয়ে অনেকে প্যারা খাও যে প্রতিবেদন কিভাবে লিখতে হয়, তোমরা সার্চ দিবা প্রতিবেদন লেখার নিয়ম সাকিব স্যার, তোমরা পেয়ে যাবা প্রতিবেদন কিভাবে লিখতে হয়। তাই রিটেন নিয়ে আলোচনা করতেছি না, কারণ রিটেনটা তোমরা কমন আনতেই পারবা, লিখতেই পারবা। এবার আসো এমসিকিউতে চলে যাই। তোমরা একটু কমেন্ট করো তো, যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছো, যে তোমরা সবাই রেডি হয়ে গেছো ক্লাসটা করার জন্য। দেখো, এটা হচ্ছে চ্যাপ্টার 5 থেকে প্রশ্নটা আসছে। হ্যাঁ, চ্যাপ্টার কত বলো তো? চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5, এই চ্যাপ্টার 5-এর নাম কি বলো তো? চ্যাপ্টার 5-এর নাম হচ্ছে ধ্বনি ও বর্ণ। ধ্বনি ও বর্ণ চ্যাপ্টার 5 থেকে একটা প্রশ্ন তোমরা মাস্ট পাবা। ঠিক আছে, এখন কেমন প্রশ্ন তোমরা পাবা সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি, প্রথম প্রশ্নটার দিকে একটু তাকাবো আমরা। হ্যাঁ, প্রথম প্রশ্নটা আসলে এখানে একটা প্রতীকী প্রশ্ন। প্রথম প্রশ্নটা কেমন? এটা একটা প্রতীকী প্রশ্ন। ঠিক আছে, এর একটা টাইপ ভিত্তিক কোয়েশ্চেন। আমি যদি বলি এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসতে পারে, তাহলে প্রথমেই প্রশ্ন যেটা আসবে যে বাংলায়
ধ্বনির সংখ্যা কয়টা? ধ্বনি। আবার প্রশ্নটা এভাবে করতে পারে যে মৌলিক ধ্বনি কয়টা, ঠিক আছে, মৌলিক ধ্বনি, তখন তোমার অ্যান্সার দিতে হবে কত? 37টা। এইটা একটা এমসিকিউ, ঠিক আছে। এছাড়া আরেকটা প্রশ্ন আসতে পারে, কি প্রশ্ন সেটা দেখো, স্বরধ্বনি কয়টা? স্বরধ্বনি অথবা মৌলিক স্বরধ্বনি কয়টা? তাহলে তোমার অ্যান্সার দিতে হবে 7টা। ওকে, এরপর প্রশ্ন আসতে পারে যে ব্যঞ্জন ধ্বনি কয়টা? তখন তোমার অ্যান্সার কত দিতে হবে বলো তো? ব্যঞ্জন ধ্বনি অ্যান্সার দিতে হবে 30টা, ঠিক আছে, 30টা। এবার যদি তোমাদেরকে প্রশ্ন করে কেউ যে বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা কয়টা, তাহলে আমরা লিখব যে মোট বর্ণ, ঠিক আছে, মোট বর্ণ কয়টা বলতো? 50টা। এই 50টা কোন 50টা? কিভাবে 50টা হয়েছে? এই ডেটাটা কিভাবে লিখবা তোমরা? দেখো, স্বরবর্ণের কথা যদি আমরা চিন্তা করি, স্বরবর্ণ, তবে স্বরবর্ণের সংখ্যা কয়টা পাবো বলতো? 11টা পাবো, ভালো কথা। আর যদি ব্যঞ্জন বর্ণের সংখ্যা চিন্তা করি, তাহলে আমরা ব্যঞ্জন বর্ণ কয়টা পাবো বলতো? ব্যঞ্জন বর্ণ পাবো হচ্ছে 39টা, মিলিয়ে কয়টা হলো? 50টা। তাহলে প্রশ্ন যদি এভাবে করে যে বর্ণমালা সংখ্যা কয়টা, তাহলে তোমরা কি দিবা বলতো? যে বর্ণমালা সংখ্যা, বর্ণমালা সংখ্যা কয়টা? একটা। হ্যাঁ, বর্ণমালা মানে কি জানো? বর্ণের সমষ্টি। বাংলায় এই 50টা বর্ণ নিয়ে একটা সমষ্টি হয় এবং এটাকে বলা হয় বর্ণমালা। তাহলে এইখান থেকে কিছু বেসিক কোয়েশ্চেন যদি তোমরা একটু দাগায় রাখো, এগুলো হচ্ছে বেসিক এমসিকিউ, সংখ্যাবাচক এমসিকিউ, ঠিক আছে, সংখ্যাবাচক এমসিকিউ, যে কোনো একটা চলে আসতে পারে। এরপরে আরো কিছু ক্রাইটেরিয়া আছে। কিরকম ক্রাইটেরিয়া বলো তো? তোমাদের একটা প্রশ্ন আসতে পারে এই চ্যাপ্টার থেকে যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপের নাম কি? স্বরবর্ণের, ঠিক আছে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপের নাম কি? এখান থেকে একটা প্রশ্ন আসবে। হ্যাঁ, তখন তোমরা কি অ্যান্সার দিবা বলো তো? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ তোমাদের মাথায় খুব প্যারা খেয়ে যাবে, হাই পড়ছি পড়ছি পড়ছি। হ্যাঁ, আমিও পড়ছি। এটা হচ্ছে কার বর্ণ। এটাকে কি বলবো? এটাকে সিম্পলি আমরা লিখবো কার বর্ণ। এবার এখান থেকে একটা সংখ্যাবাচক তথ্য আসবে যে কার বর্ণ কয়টা, তখন তোমার অ্যান্সার দিতে হবে কার বর্ণ তো 10টা। হ্যাঁ, কার বর্ণ 10টা। এবার আরেকটা প্রশ্ন আসবে যে কোনটার কার বর্ণ নেই? স্বরে অয়ের কার বর্ণ নাই। প্রশ্ন আসতে পারে যে কোন শব্দের শেষে যদি হসন্ত না থাকে তবে ওইটার সাথে কোন বর্ণ আছে বলে ধরে নেওয়া হয়, তখন লিখতে হবে অ, স্বরে অ। হসন্ত না থাকা মানে ওটার সাথে একটা স্বরে অ আছে। তাহলে মনে থাকবে তো যে স্বরে অ এর কার নাই, কার বর্ণ বা সংক্ষিপ্ত রূপ নাই। ওকে, এখান থেকে একটা প্রশ্ন চলে গেল। তার মানে স্বরবর্ণ থেকে একটা প্রশ্ন আমরা দিয়ে ফেললাম। এইবার যে পার্টটা, সেই পার্টটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের পার্ট। ব্যঞ্জন বর্ণ থেকে কয়েক ধরনের প্রশ্ন আসতে পারে তোমাদের। কেমন প্রশ্ন আসতে পারে আমি বলি। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম চাবে তোমাদের কাছে। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ, এটার নাম চাবে তোমাদের কাছে, ঠিক আছে, বিকল্প রূপ। সুন্দর মতো নোট করবা, পরীক্ষায় খাতাটা যখন দেখবা বা কোয়েশ্চেনটা যখন দেখবা সব কমন আসছে, ঠিক আছে। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? প্রশ্নের অ্যান্সার হবে অনুবর্ণ। অনুবর্ণ, এই যে এখানে যে প্রশ্নটা করছে দেখো, অনুবর্ণ কোনটা? এখনো ক্লিয়ার কিন্তু না তোমরা, কারণ আমরা জাস্ট সংজ্ঞাটা জানি যে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ হচ্ছে অনুবর্ণ। অনুবর্ণ কয় প্রকার আছে একটু দেখো তো। অনুবর্ণের ভিতরে আছে ফলা, হ্যাঁ, অনুবর্ণের ভিতরে আছে হচ্ছে রেফ, এবং অনুবর্ণের ভিতরে আছে হচ্ছে বর্ণ সংক্ষেপ। কি আছে? বর্ণ সংক্ষেপ, সংক্ষেপ, ঠিক আছে, বর্ণ সংক্ষেপ। এই হচ্ছে 3টা অনুবর্ণ। তাহলে এইবার তোমরা বলো তো এটার অ্যান্সার কি দেওয়া পসিবল? এটার অ্যান্সার কি যে অনুবর্ণ কোনটা? তাহলে একটু দেখো তো, অনুবর্ণ হচ্ছে এই রেফ একটা অনুবর্ণ। কারণ অনুবর্ণ 3 ধরনের, 1, 2 এবং 3। এই 3 ধরনের অনুবর্ণ আমরা দেখি। আর মনে রাখবা ফলা কিন্তু 6টা আছে তোমাদের বইতে। কয়টা আছে? ফলার সংখ্যা হচ্ছে 6টা। এই 6টা ফলা একটু মনে রাখার চেষ্টা করো। এখন বলো তো একার, ঐকার, আকার এগুলা কি? তাহলে এই প্রত্যেকটা হচ্ছে তোমার কার বর্ণ, কার বর্ণ। বাস, শেষ। এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন আসে, এই কয়টা প্রশ্ন তোমরা পেতে পারো। সাথে একটু রিভিশন দিয়ে দিবা যে যুক্ত ব্যঞ্জন কত প্রকার। যুক্ত
ব্যঞ্জন কত প্রকার? ঠিক আছে, তাহলে অ্যান্সার দিবা দুই প্রকার। একটা হচ্ছে স্বচ্ছ যুক্ত ব্যঞ্জন, যেটাকে দেখলে চেনা যায়, যেমন ধরো ক যোগ ত, এইটা স্বচ্ছ কারণ এটাকে দেখলে চেনা যায়। কিন্তু একটু চিন্তা করো তো, এইটা কি, এই যে এইটাকে কি দেখলে চেনা যায়? এটাকে তো দেখলে চেনা যায় না, তার মানে এটা অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন। তাহলে এখানে লিখলাম অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন। ঠিক আছে, প্রশ্ন আসতে পারে সংখ্যা বর্ণ কয়টা? সংখ্যা বর্ণ কয়টা? বর্ণ কয়টা? তখন অ্যান্সার দিতে হবে 0 থেকে 9 পর্যন্ত, মোট 10টা। তাহলে টোটাল একটা এমসিকিউ শেষ হয়ে গেল, তোমাদের একটা চ্যাপ্টার শেষ হয়ে গেল, একটা এমসিকিউর মাধ্যমে একটা চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল। তাহলে এখান থেকে, এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো হচ্ছে সংখ্যাবাচক প্রশ্ন হতে পারে। এবার একটু দেখো, আমি যদি তোমাদেরকে একটু বলি কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি নেই কোন শব্দে? আচ্ছা, এটা হচ্ছে চ্যাপ্টার 7 থেকে প্রশ্নটা করছে। ভালো কথা, তোমরা মনে আছে তোমাদের যে ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন ধ্বনি, হ্যাঁ খেয়াল করো, ব্যঞ্জন ধ্বনি কয় ভাগে ভাগ করা যায়, কয়টা ক্রাইটেরিয়াতে ভাগ করা যায়? আমরা জানি 4টা ভিত্তিতে ভাগ করা যায়। 4টা ভিত্তিতে কাকে ভাগ করা যায়? একটু খেয়াল করো, ভিত্তিতে ব্যঞ্জন ব্যঞ্জন ধ্বনিকে ভাগ করা যায়। ঠিক আছে, ধ্বনিকে ভাগ করা যায়। মনে থাকবে, তোমাদের বইতে স্পষ্ট এই কথাটা লেখা আছে। এখন ভিত্তিগুলো আমাদেরকে একটু লিখতে হবে না, বলো তো? এই ভিত্তি কোন কোন ভিত্তি একটু দেখো। প্রথমটা হচ্ছে উচ্চারণের প্রকৃতি অনুসারে, উচ্চারণের স্থান, হ্যাঁ উচ্চারণের স্থান অনুসারে এটা লিখবা, উচ্চারণের স্থান। নাম্বার 2 তোমরা লিখবা উচ্চারণের প্রকৃতি অনুসারে, উচ্চারণের প্রকৃতি অনুসারে, হ্যাঁ প্রকৃতি। আচ্ছা, এইবার নাম্বার 3 কি বলতো? বায়ু প্রবাহের উপর ভিত্তি করে, বায়ু প্রবাহ এটার উপর ভিত্তি করে। এবং নাম্বার 4 কম্পন মাত্রার উপর ভিত্তি করে, কম্পন মাত্রা। ওকে, একটু খেয়াল করো, উচ্চারণের স্থান অনুসারে কিন্তু 7 প্রকার, মনে আছে? 7 প্রকার কি কি বলতো? ওষ্ঠ ব্যঞ্জন, কণ্ঠ ব্যঞ্জন, কণ্ঠনালীয়, দন্ত ব্যঞ্জন, দন্তমূলীয় ব্যঞ্জন, এরকম করে কত প্রকার? এরকম করে 7 প্রকার আছে। এবার দেখো তো উচ্চারণের প্রকৃতি অনুসারে কত প্রকার বলতো? আমি যদি তোমাদেরকে একটু মনে করায় দেই, উচ্চারণের প্রকৃতি থেকেই বেশি প্রশ্ন হয়। কিভাবে? আমি দেখো, প্রথমটাকে আমরা বলি স্পৃষ্ট বা স্পর্শ ব্যঞ্জন, মনে আছে? এটা কিন্তু 16 ভাগে তো না, এটা আসলে 16টা ধ্বনিকে বলা হয় স্পৃষ্ট ব্যঞ্জন। যেমন আমরা ক বর্গেরটা দেখি, তারপরে ট বর্গেরটা দেখি, চ বর্গেরটা দেখি, ত বর্গেরটা দেখি এবং প বর্গেরটা দেখি। কিভাবে? ক, খ, গ, ঘ, এগুলা। তারপর কি? ট, ঠ, ড, ঢ, এগুলা। চ, ছ, জ, ঝ, এগুলা। ত, থ, দ, ধ, এগুলা। প, ফ, ব, ব, ভ। এই যে এই 16টাকে আমরা, 16 হয়েছে না 20টা হয়েছে, এই 20টাকে আমরা বলি হচ্ছে স্পৃষ্ট বা স্পর্শ ব্যঞ্জন। কারণ কি? কারণ এগুলা যখন আমরা উচ্চারণ করি, আমাদের মুখের কোনো না কোনো জায়গায় এরা টাচ হয়। কিভাবে? চিন্তা করো তো, আমি যদি প উচ্চারণ করি, প প প, দেখো আপার লিপস অ্যান্ড লোয়ার লিপস, দে কাম টুগেদার অ্যান্ড হিট ইচ আদার। উফ, কি বাড়িটা খাইছে! প, ফ, ব, ভ। দেখো প্রতি ক্ষেত্রে উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট বাড়ি খাচ্ছে। তাই এদেরকে আমরা কি বলি বলতো? এদেরকে আমরা বলি ওষ্ঠ ব্যঞ্জন বা ওষ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন। এরপরে দেখো ত, থ, দ, ধ। তোমার এই জিভ তোমার উপরের দাঁতের সাথে বাড়ি খায়। একটু চিন্তা করে দেখো তো, ত, থ, দ, ধ, প্রত্যেকটা কিন্তু দাঁতের সাথে বাড়ি খায়। তাই এগুলো হচ্ছে দন্ত স্পৃষ্ট। এবার দেখো তো চ, ছ, জ, ঝ, খসা খাচ্ছে তালুর সাথে, তাই এগুলা হচ্ছে তালব্য ব্যঞ্জন, তালব্য ব্যঞ্জন। এবার একটু দেখো তো ট, ঠ, ড, ঢ। তুমি যখন এগুলো উচ্চারণ করতেছো, তোমার জিহ্বাটা উল্টায় যাচ্ছে,
উল্টায় যে তোমার মূর্ধা একদম এই যে মুখ গহ্বরের ছাদের সাথে বাড়ি খাইতেছে না, ট ঠ ড ঢ, দেখো জিহ্বাটা উল্টায় যাইতেছে, উল্টায় যে উপরের ছাদে যে বাড়ি খাইতেছে, তাই এইটাকে বলা হয় মূর্ধায় যেহেতু বাড়ি খায় তাই এগুলা হচ্ছে মূর্ধা স্পৃষ্ট। আর ক খ গ ঘ দেখো একদম কণ্ঠনালী থেকে বের হয়ে আসতেছে, কণ্ঠ থেকে বের হইতেছে, তাই এইগুলা হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন। কয়টা গেল? 20টা গেল। তাহলে আমাদের তো 30টা ধ্বনি আছে, 30টার ভিতরে 20টাই হচ্ছে একই টাইপের স্পৃষ্ট। এরপরে একটু খেয়াল করো, আমাদের আছে হচ্ছে নাসিক্য। হ্যাঁ, নাসিক্য অর্থাৎ একটু নাকে উচ্চারিত হয়। কোনগুলা? দেখো ও, হ্যাঁ, তারপর কোনটা? ম, তারপর কোনটা? দন্তান্ন। বুঝতে পারছো? এগুলো হচ্ছে নাসিক্য। এরপরে কি ছিল বলতো? এরপরে আমাদের ছিল হচ্ছে উষ্ম। এগুলা কোনগুলা? হ্যাঁ, মনে রাখো, তালব্য স, দন্ত স আর হ। তার মধ্যে তালব্য স এবং দন্ত সকে আলাদাভাবে শেষ ধ্বনিও বলা হয়, কারণ এগুলা উচ্চারণের টাইমে তো যারা দুষ্টু বলা পাইনাছো তারা আবার প্যান্টটা ভিজাই দিও না কিন্তু। হ্যাঁ, ছোটবেলায় ওই যে আমাদের বাসায় নিয়ে যেত না বড় সিনিয়ররা সকালবেলা, হ্যাঁ সকালবেলা নিয়ে যেত একদম প্রকৃতির সাথে খোলামেলা আলাপ আলোচনা করতে, যা বলতো আমি তো বুঝি না বললেই কেন আমাদের ওটা করা লাগবে। তাহলে এই যে এটা হচ্ছে শেষ ধ্বনি। ক্লিয়ার? এবার একটু আসো, তারপরে আছে তাড়িত। এখন তাড়িতর ভিতরে দেখো তো ডয় শূন্য র আছে না? হ্যাঁ, মনে রাখবা কেমনে, এটার ভিতরে ডয় শূন্য র আছে না, তার মানে ডয় শূন্য র নিজেই একটা তাড়িত। আর এটার একটা ছোট ভাই আছে না, ঢয় শূন্য র, এটা তাড়িত। এরপর কি বলতো? এরপর হচ্ছে পার্শ্বিক। এরপর হচ্ছে পার্শ্বিক। এখন পার্শ্বিক কোনটা একটু যদি খেয়াল করো তাহলেই পারবা। পার্শ্বিক হচ্ছে যখন আমরা উচ্চারণ করি কোনো একটা ধ্বনি, দুই পাশ দিয়ে একটা বাতাস বের হয়, ল ল, তাহলে এইটা হচ্ছে পার্শ্বিক। আরেকটা আছে র, র পুরা যখন উচ্চারণ করি কেঁপে ওঠে সব, তার মানে এটা কম্পিত। এটা কি? এটা হচ্ছে কম্পিত। হ্যাঁ, র। এই যে 30টা, এখন আমাদেরকে কি বলছে? কম্পিত ব্যঞ্জন। তা আমরা জানি কম্পিত ব্যঞ্জন মানে হচ্ছে র। হ্যাঁ, র। তাহলে এইবার বলো তো নেই কোন শব্দে? তার মানে র ছাড়া। হ্যাঁ, তাহলে এটাই তো র আছে, এটা হবে না, এইটাইও আছে, এইটাইও আছে। অ্যান্সার হচ্ছে এইটা, গারো। কেন এটা অ্যান্সার? কারণ এটাই আছে তাড়িত। বুঝতে পারছো? আমি তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে পড়ার কিছু ম্যাটেরিয়াল দিই, এই চ্যাপ্টার থেকে, যে তোমরা তোমাদের প্রিটেস্টের জন্য এই চ্যাপ্টারটাকে একটু ভালো মতো আত্মস্থ করবা। পড়বা কোন জিনিসটা আমি বলি, যখন উচ্চারণের স্থান পড়বো আমরা। হ্যাঁ, এই যে দেখো একটু খেয়াল করো, উচ্চারণের স্থান অনুসারে এই যে চারটা আছে, দেখো এই যে এই চারটা, হ্যাঁ, যে উচ্চারণের স্থান অনুসারে ব্যঞ্জনকে 7 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ওষ্ঠ, একটা হচ্ছে দন্ত, একটা দন্ত মূলীয়, একটা মূর্ধন্য, একটা তালব্য, একটা কণ্ঠ, আর একটা হচ্ছে কণ্ঠ নালীয়। ঠিক আছে, কণ্ঠ নালীয়। টোটাল 30টাকে এই 7 ভাগে ভাগ করা যায়। তো এই প্রত্যেকটা ক্ষেত্রে কোনটা মুখ্য বাক প্রত্যঙ্গ এবং কোনটা গৌণ বাক প্রত্যঙ্গ, এইটা একটু তোমাদের মনে রাখতে হবে। প্রশ্ন এভাবে আসতে পারে যে ওষ্ঠ ব্যঞ্জনের ক্ষেত্রে নিচের কোনটা মুখ্য বাক প্রত্যঙ্গ, তখন দিতে হবে নিচের ঠোঁট, আর কোনটা গৌণ তখন দিতে হবে উপরের ঠোঁট। তো এই পার্টটা কিন্তু একটু বেশি ইম্পর্টেন্ট, এটা একটু তোমরা পড়ে রেখো। আচ্ছা, এবার যদি আমরা পরবর্তী কোয়েশ্চেনের দিকে একটু তাকাই, একটু খেয়াল করো পরবর্তী কোয়েশ্চেন। হ্যাঁ, পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্র মিলে কি হয়? আচ্ছা, মূলত আমাদের স্বরধ্বনি আছে মৌলিক 7টা, চ্যাপ্টার 6 এর পড়া। কোন 7টা বলতো? আমাদের স্বরে অ আছে, আমাদের স্বরে আ আছে, আমাদের এ আছে, হ্যাঁ ইয়েস এ আছে, তারপর ই আছে, ও আছে, এ আছে, ও আছে। কয়টা হলো বলতো? 1 2 3 4 5 6 7। তাহলে প্রশ্নটা কিভাবে আসতে পারে? প্রশ্নটা আসতে পারে মৌলিক স্বর কয়টা? অ্যান্সার হবে 7টা। এখন প্রশ্ন আসতে পারে স্বরধ্বনিকে কয়টা ভিত্তিতে ভাগ করা যায়? প্রশ্নটা আমি লিখে দেই তোমাদেরকে। হ্যাঁ, স্বরধ্বনিকে কয়টা কয়টা ভিত্তিতে ভাগ করা যায়? ভিত্তিতে ভাগ করা যায়। ওকে, এবার আমরা দেখবো ভিত্তি আসে 3টা। কেমনে ভিত্তি আসে 3টা, এটা যদি তোমাদেরকে একটু বুঝাই, একটু ধৈর্য ধরো। হ্যাঁ,
তোমাদেরই ভালো পরীক্ষা হবে। দেখো প্রথমটা, স্বরধ্বনি উচ্চারণ করার টাইমে ধরো আ উচ্চারণ করি, আ আ, তোমার জিভটা কোথায় আছে দেখো তো, একদম নিচে লেগে গেছে, আ, দেখছো একদম নিচে লেগে গেছে জিভটা, আ। তুমি এখন উ উচ্চারণ করো তো, দেখো জিভটা একটু সামনের দিকে চলে আসে, উ উ। তোমরা এখন ও উচ্চারণ করো তো, ও, দেখো জিভটা একটু পিছনের দিকে চলে গেছে। তাহলে আমরা দেখতে পাইতেছি যে এই স্বরধ্বনিগুলো উচ্চারণ করার টাইম আমার জিভ কিছু খেলাধুলা করে। কখনো জিভটা উপরে ওঠে, কখনো জিভটা নিচে নামে, কখনো জিভটা সামনে আসে, কখনো জিভটা পিছে যায়। আবার একটু চিন্তা করো তো, তুমি উচ্চারণ করো তো, ধরো আমি উচ্চারণ করবো আ, করছি না? এবার তুমি উচ্চারণ করো উ উ, দেখো উ উচ্চারণ করার টাইমে মুখটা কিন্তু ছোট হয়ে গেছে, উ, ঠোঁটটা কিন্তু খোলা না, কিন্তু আ যখন উচ্চারণ করছি আস্তে একটা তরমুজ খেয়ে ফেলতে পারবো, এমন একটা অবস্থা। তাহলে দেখতেছি ঠোঁটেরও একটা খেলা আছে। তার মানে একটু যদি দেখো স্বরধ্বনিতে বা ধ্বনিগুলাকে কয়টা ভিত্তিতে ভাগ করা যায়, এই ক্যাটাগরি যদি তোমাদেরকে করতে বলা হয়, তোমরা কি বলবা জানো? যে জিভের উচ্চতা অনুসারে, জিভের কি অনুসারে? উচ্চতা অনুসারে। উচ্চতা অনুসারে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। একটা উচ্চ, আর এখানে দিবা কি? এখানে দিবা নিম্ন। হ্যাঁ, উচ্চ নিম্ন। তাহলে মাঝখানের জায়গাগুলাকে আমরা কি বলবো বলতো? মধ্য, তাই না? মাঝখানেরটাকে কি বলবো আমরা? মাঝখানেরটাকে তাহলে আমরা বলবো মধ্য। ভেরি গুড, বললাম মধ্য। তাহলে এটাকে লিখবো উচ্চের সাথে যে মধ্যটা সেটা উচ্চ মধ্য, ঠিক আছে? আর নিম্নের সাথে যে মধ্যটা সেটাকে আমরা বলবো নিম্ন মধ্য, নিম্ন মধ্য। তাহলে একটু বলতো স্বরধ্বনিকে এটা কোন ক্রাইটেরিয়াতে ভাগ করছি? এটা হচ্ছে জিভের উচ্চতা অনুসারে, জিভের উচ্চতা অনুসারে। একটু ফাস্ট লিখে ফেলো, জিভের উচ্চতা অনুসারে। কত প্রকার? 4 প্রকার, ঠিক আছে? এবার দেখো আমি বললাম না সামনে পিছে আগাচ্ছে, হ্যাঁ আচ্ছা, যদি সামনে পিছে আগায় তাহলেও কিন্তু ভাগ করা যায়। কিভাবে ভাগ করব? ধরো আমি তোমাকে বলি, ধরো একটাকে বলবো আমরা সম্মুখ স্বরধ্বনি, সম্মুখ, একটাকে বলবো আমরা মধ্য স্বরধ্বনি, আর আরেকটাকে বলবো আমরা শেষে যে থাকে তাকে কি বলি আমরা? পশ্চাৎ স্বরধ্বনি, পশ্চাৎ স্বরধ্বনি। ওকে, সিম্পল হিসাব, ঠিক আছে ভাইয়া, লিখছি, ফাইন। এবার একটু দেখো, কোন স্বরধ্বনি উচ্চারণ করার টাইমে আমাদের মুখটা কি হয়ে যায় বলতো? একদম ছোট হয়ে যায়, মুখ খোলা থাকে না, আমাদের মুখ গহ্বরটা আটকে থাকে। যেমন উ, দেখো মুখটা কিন্তু খোলে নাই, কিন্তু আমি যদি আ উচ্চারণ করি, আ, দেখো মুখটা খুলে গেছে। যেটাকে বলা হয় খোলা সেটাকে বলে বিবৃত। মনে রাখো সেটাকে কি বলে? সেটাকে বলে বিবৃত। আর যখন মুখটা একটু বন্ধ থাকে বা টোটালি বন্ধ থাকে সেটাকে আমরা বলি সংবৃত, সংবৃত। আর মাঝখানের যে জায়গাটা আছে মধ্য, এটাকে কি বলবো বলতো? সংবৃতের সাথে যেটা সেটাকে বলবো আমরা অর্ধ সংবৃত, অর্ধ সংবৃত। আর বিবৃতর সাথে যেটা থাকবে সেটাকে আমরা বলবো অর্ধ বিবৃত, বিবৃত। ওকে, এবার কি করব জানো? এই 4টা আমি কমপ্লিট করব কিভাবে? এখানে একটা দাগ দিয়ে দিবা, এখানে একটা দাগ দিয়ে দিবা, এইখানে একটা দাগ দিয়ে দিবা, এইখানে আরেকটা দাগ দিয়ে দাও। ওকে, তারপর কি করব? এই যে উচ্চ বরাবর সংবৃত নিয়ে যাব, উচ্চ মধ্য বরাবর অর্ধ সংবৃত নিয়ে যাব, নিম্ন মধ্য বরাবর অর্ধ বিবৃত নিয়ে যাব। বাস এতটুকু আমরা করে রাখবো। এখন খুব সিম্পল একটা টেকনিক, কি? তুমি আটাকে একদম মাঝ বরাবর বসাই দিবা। কোনটাকে? আহ, আহ, একদম মাঝ বরাবর, মুখটা খোলা থাকে না, একদম মাঝ বরাবর স্বরে আ বসাই দিছো। প্রশ্ন আসবে, কি আসবে জানো? জিভের উচ্চতা, জিভের অবস্থান এবং ঠোঁট খোলা বা বন্ধ থাকা অনুসারে স্বরে আ কিসের মধ্যে পড়ছে? দেখো স্বরে আ কিসের মধ্যে পড়ছে? মধ্য স্বরধ্বনি। স্বরে আ কিসের মধ্যে পড়ছে? বিবৃত স্বরধ্বনি। স্বরে আ কিসের মধ্যে পড়ছে? নিম্ন স্বরধ্বনি। একটা দিয়ে 3টা অ্যান্সার কভার। এখন ভাই বাকিগুলা ফিল আপ করবো কিভাবে? খুব সিম্পল, সেলিব্রেশন করতে হবে। ভাই বুঝি নাই, আমি কিন্তু বুঝাই দিছি। ই এ এ, একটু স্লো মোশন উচ্চারণ করো তো, দেখো তো কি কি স্বরধ্বনি পাও। তুমি বলছো ই, তারপর বলছো এ এ, তাইলে এই যে বসায় দাও, ই এ এ। সেলিব্রেট, তুমি সেলিব্রেট করবা পরীক্ষার হলে। একটু আস্তে করো, নাই টিচার কিন্তু বের করে দিবে। এবার একটু দেখো তো এই যে এইগুলা কি হবে? তাহলে আরেকবার সেলিব্রেশন করতে হবে। ও, কি বললাম? উ ও অ। তাইলে এই যে উ ও আর অ,
ডান, তুমি কিন্তু এখন সব পারো। দেখো, জিভের উচ্চতা অনুসারে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। উচ্চ স্বরধ্বনি কোনগুলা? এই দুইটা উচ্চ স্বরধ্বনি। মধ্য, উচ্চ মধ্য কোনটা? এই দুইটা। নিম্ন মধ্য কোনটা? এই দুইটা। আর নিম্ন কোনটা? এই একটা। এবার একটু চিন্তা করো তো, এই যে সম্মুখ, মধ্য, পশ্চাৎ, এটা কি অনুসারে? এটা অবস্থান অনুসারে, জিভের অবস্থান অনুসারে। তাহলে জিভের অবস্থান অনুসারে সম্মুখ স্বরধ্বনি কোনগুলা? এই যে এই 3টা সম্মুখ স্বরধ্বনি, এই একটা মধ্য স্বরধ্বনি, এই 3টা পশ্চাৎ স্বরধ্বনি। এবার এই 4টাকে কোন ক্রাইটেরিয়াতে ভাগ করা যায়? এই 4টাকে ঠোঁটের উন্মুক্তি অনুসারে। ঠোঁটের উন্মুক্তি কথাটার অর্থ হচ্ছে ঠোঁট কতটুকু খোলা আর কতটুকু বন্ধ, এই অনুসারে স্বরধ্বনিকে ভাগ করা যায় 4 ভাগে। ক্লিয়ার? সিম্পল কিন্তু। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন কি করছে, এই ছাড়া আর কি আসতে পারে? পরীক্ষায় আসবে এভাবে, উচ্চ, উচ্চ, তারপর আসবে ধরো উচ্চ সম্মুখ সংবৃত স্বরধ্বনি কোনটা? তখন দেখো উচ্চ বলছে, সম্মুখ বলছে এবং সংবৃত বলছে, তাহলে কোনটা দেখো তো? এই যে উচ্চ, সম্মুখ আর এই যে সংবৃত, তার মানে ই। রস্যু কেন হয় নাই বলতো? এটার কারণ এটা সম্মুখ না, এটা তো পশ্চাৎ। বুঝছো তো ব্যাপারটা? আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটা অনুনাসিক স্বরধ্বনি? অনুনাসিক স্বরধ্বনি। অনুনাসিক, অনুনাসিক স্বরধ্বনি মানে কি জানো? দেখো, স্বরে অ, আ, রস্যই, রস্যু, এ আর ও, এগুলোর উপরে যখন চন্দ্রবিন্দু দেওয়া থাকে তখন এগুলাকে বলা হয় অনুনাসিক স্বরধ্বনি। সিম্পল। এরপর তোমার প্রশ্ন আসবে অর্ধ স্বরধ্বনি কোনগুলা? অর্ধস্বর। হ্যাঁ, অর্ধস্বর। দেখবা কিছু কিছু শব্দ উচ্চারণ করার টাইমে ডাবল স্বরধ্বনি থাকে, কিন্তু একটাকে বেশি টেনে উচ্চারণ করি, আরেকটাকে কম টেনে উচ্চারণ করি। যেমন দেখো, আমি যদি এখানে চাই শব্দটা লিখি, চাই, তুমি উচ্চারণ করো তো চাই, ইটাকে টানতেছি না, কিন্তু আমি দেখো যতটা টান তুমি আয়ের উপরে দিচ্ছ, হ্যাঁ, এই যে চয়াকারে আ, হ্যাঁ, এই আয়ের উপরে যতটা টান দিচ্ছ, ইয়ের উপরে কিন্তু ততটা টান দিচ্ছ না। চাই, দেখো ইটা থেমে গেল, কিন্তু ইকে বেশি টান দিতে পারিনি আমি, তাহলে এইটাকে বলা হয় অর্ধস্বর। আর যেটাকে টানা যায় সেটাকে বলা হয় পূর্ণস্বর। তাহলে এইটা হচ্ছে পূর্ণ আর এইটা হচ্ছে অর্ধ। এখন প্রশ্ন আসবে যে অর্ধস্বর কয়টা? অ্যান্সার দিবা 4টা। কয়টা? অ্যান্সার হচ্ছে 4টা। কেমনে 4টা? ওই যে কিছু পশপোলাপাইন এক্সপ্রেশন দেয় না, ইউ, এও, এই যে হয়ে গেছে, কিন্তু তুমি একবার বলবা ইউ, একবার বলবা এও, ই উ, তাই তো? এই যে ই উ, তারপর কি এ ও, শেষ। এই যে 4টা হচ্ছে তোমার অর্ধস্বর, আর বাকিগুলো কি? পূর্ণস্বর। এবার একটু মনে রাখতে হবে যে একটা পূর্ণস্বর এবং অর্ধস্বর মিলে কি হয় জানো? মিলে হয় হচ্ছে দ্বিস্বর। দ্বিস্বর, শেষ, দ্বিস্বর। আর 2টা দ্বিস্বরের বর্ণ আছে। কোন 2টা দ্বিস্বরের বর্ণ আছে বলতো? আমরা বলি না ওই, এই যে ওই, হ্যাঁ, বলি না, এই ওইটাকে তো এইভাবে লেখা যায়, এটা তো একটা বর্ণ। আবার আমরা বলি না ও, এই যে ও, এই 2টার কিন্তু বর্ণ হয়, বাকিগুলার কিন্তু বর্ণ হয় না। তাহলে এখানে প্রশ্ন করছে পূর্ণ স্বরধ্বনি এবং অর্ধ স্বরধ্বনি মিলে কি হয়? পূর্ণ স্বরধ্বনি এবং অর্ধ স্বরধ্বনি মিলে হয় দ্বিস্বর। এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, মৌলিক স্বরধ্বনি কয়টা? মৌলিক স্বরধ্বনি 7টা। অর্ধস্বর কয়টা? অর্ধস্বর 4টা। স্বল্প স্বরধ্বনি কি আছে? নাই, বইতে নাই। ওকে, এবার একটু আসো, কদ উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ উপসর্গের চ্যাপ্টার, একটু খেয়াল করো। কদবেল, হ্যাঁ, কদবেল, এখানে কদ উপসর্গটা ব্যবহার করা হয়েছে গৌণ অর্থে। ক্ষুদ্র অর্থে যদি আসতো তাহলে তোমাদের বইতে দেখবা দেওয়া হচ্ছে পাতি, হ্যাঁ, পাতি যোগ হাঁস ইজ ইকুয়াল টু কি বলতো? পাতিহাঁস। এই পাতিটা ক্ষুদ্র অর্থে ব্যবহার করা হয়েছে। শূন্য, শূন্য মানে তো নাই, তাই না? আচ্ছা, তোমাদের বইতে দেখবা শূন্য অর্থে কোনোটা নাই, কিন্তু একটা আছে নিখুঁত। হ্যাঁ, নিখুঁত। নিখুঁত মানে কি? ওই জায়গায় কোনো খুঁত নাই, তাই তো? মানে শূন্য খুঁত বলা যায়। মন্দ অর্থে কি হতে পারে? ধরো আমরা যে বলি না দুর্দিন, এই যে দুর্দিন। আরেকটা ধরো বলি, আমরা কি বলি? দুঃশাসন বলি না বলতো? দুঃশাসন, এইগুলা মন্দ অর্থে।
পরীক্ষায় আরো কিছু আসতে পারে। ধরো আমি যদি তোমাদেরকে বলি আর কি আসতে পারে, পরীক্ষায় আসতে পারে এরকম যে ঈষৎ অর্থে কোনটা ব্যবহার করা হয়েছে। ঈষৎ, হ্যাঁ ঈষৎ। ঈষৎ মানে কি জানো? ঈষৎ মানে হচ্ছে হালকা, হালকা। ওকে, হালকা, হালকা অর্থে কোনটা ব্যবহার করা হয়েছে। দেখবা আ যোগ রক্ত, রক্ত বা রক্তিম। আরক্ত মানে কি জানো? রক্তের মতো, হালকা রক্তের মতো। আরক্তিম, আকাশটা রক্তিম বর্ণের, এরকম। ঠিক আছে, এটা ঈষৎ অর্থে। প্রশ্ন আসতে পারে যে বিকৃত অর্থে ব্যবহৃত হয়েছে কোনটা? বিকৃত, বিকৃত। তখন কি অর্থে বলতো? এই যে অপযোগ সংস্কৃতি, এই অপসংস্কৃতিটা বিকৃত অর্থে ব্যবহার করা হয়েছে। অপসংস্কৃতি, বিকৃত, যে চেঞ্জ করা হয়েছে এটাকে। আবার প্রশ্ন আসতে পারে ধরো বিশেষ অর্থে। বিশেষ অর্থে কোনটা ব্যবহার করা হয়েছে? তাহলে বিশেষ অর্থে বি যোগ জ্ঞান ইজ ইকুয়াল টু কি হবে? বিজ্ঞান। এটা বিশেষ অর্থে। এবার প্রশ্নটা আসতে পারে সম্যক অর্থে কোনটা ব্যবহার করা হয়েছে? তোমাদের অ্যান্সার দিতে হবে অভিজ্ঞ, অভিজ্ঞ। এইটা সম্যক অর্থে ব্যবহার করা হয়েছে। বুঝতে পারছো? আর এই চ্যাপ্টার থেকে যদি কোনো সংখ্যাবাচক কোয়েশ্চেন তোমরা পাও তবে এরকম আসতে পারে যে বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গের সংখ্যা কয়টা। প্রশ্নটা একটু তুলে রাখো যে বাংলা ভাষায়, বাংলা ভাষায় ব্যবহৃত ব্যবহৃত উপসর্গের সংখ্যা, উপসর্গের সংখ্যা। এই প্রশ্নটা তোমাদের আসতে পারে। তখন তোমরা অ্যান্সার দিবা হচ্ছে অর্ধ শতাধিক। কেউ আবার 50 দিও না, অর্ধ শত মানে 50, অর্ধ শতাধিক মানে 50+। তাহলে লিখতে হবে অর্ধ শতাধিক। ওকে, অর্ধ শতাধিক। এইবার আসো, পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থ সমান প্রাধান্য থাকে কোন সমাসে? আচ্ছা, তোমাদের বইতে সমাস আছে হচ্ছে 4 প্রকার। প্রশ্ন আসতে পারে সমাস মূলত কত প্রকার? সমাস মূলত অ্যান্সার দিবা কি বলতো? 4 প্রকার। ঠিক আছে, 4 প্রকার। 1, দ্বন্দ্ব সমাস। ওকে, দ্বন্দ্ব সমাসে কোন পদ প্রাধান্য পায়? পূর্ব প্লাস পর। ওকে, এইটা 2 পদই প্রাধান্য পায়। কিভাবে বুঝছি? ধরো এই যে মা বাবা, এই মা বাবা বলতে পূর্ব পদে মা, পর পদে বাবা। মা বাবা বলতে কাকে বুঝতেছো? মাকে না বাবাকে? দুইজনকে বুঝতেছি না, তার মানে দুইজনের অর্থই প্রাধান্য দেওয়া হচ্ছে। এবার একটু দেখো কর্মধারয় সমাস। ধরো হাত ঘড়ি, বলতো এই হাত ঘড়ি বলতে তুমি কাকে বোঝো? হাতকে না ঘড়িকে? হাত ঘড়ি বলতে ঘড়িকে বুঝি। এই যে হাত ঘড়ি, দোকানে যে বলবো মামা একটা হাত ঘড়ি দেন, মামা তোমারে কি দিবে? হাত দিবে না ঘড়ি দিবে? ঘড়ি দিবে না। তার মানে এখানে দেখো পরপদের অর্থ প্রাধান্য পায়। দ্যাট মিন্স কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। এখানে ধরো আমি যদি আরেকটা দিই খেলার মাঠ, একটু চিন্তা করো তো, খেলার মাঠ বলতে কোনটাকে প্রাধান্য দেওয়া হয়? খেলাকে না মাঠকে? খেলার মাঠে তো অনেক ধরনের খেলা হতে পারে, তার মানে মাঠকে প্রাধান্য দেয় না। তাহলে এখানেও কিন্তু পরপদকেই প্রাধান্য দেওয়া হলো। হ্যাঁ হ্যাঁ, কর্মধারয় এবং তৎপুরুষে কিন্তু পরপদকে প্রাধান্য দেওয়া হয়। এবার যদি তোমাদেরকে আরেকটা উদাহরণ দিই, ধরো বহুব্রীহি সমাসের যদি উদাহরণটা দিই, ধরো দিলাম গায়ে হলুদ। গায়ে হলুদ, এখানে 2টা পদ আছে, একটা আছে গায়ে আর একটা আছে হলুদ। বলতো গায়ে হলুদ বলতে তুমি শরীরকে বোঝো না হলুদকে বোঝো? তোমরা একটু কনফিউজড হয়ে যাবে যে ভাই গায়ে হলুদ মানে তো শরীরে হলুদ দেওয়া হয় না। গায়ে হলুদ মিন্স কিন্তু একটা অনুষ্ঠানকে বোঝানো হয়। অনুষ্ঠান, গায়ে হলুদ মানে কিন্তু একটা অনুষ্ঠান। দেখো পূর্বপদ আর পরপদে কি কোনো জায়গায় অনুষ্ঠান আছে? পূর্বপদে তো আছে গায়ে আর পরপদে তো আছে হলুদ, কোথাও তো অনুষ্ঠান নাই। তার মানে এটা কি পূর্বপদ না পরপদের অর্থ প্রাধান্য পাইছে? একটাও না। পূর্বপদের অর্থ প্রাধান্য পাইলে গায়ে হইতো, আর পরপদের অর্থ প্রাধান্য পাইলে হলুদ হইতো। যেহেতু এটা অনুষ্ঠান হইছে তাই এইটা অন্য পদ, অন্য পদ। তাহলে এই চ্যাপ্টার থেকে যদি সংখ্যাবাচক তথ্য বা টেকনিক্যাল কোনো কোয়েশ্চেন আসে তাহলে কোন সমাসে কোন পদ প্রাধান্য পায় এটা আসবে, নাই সমাস মূলত কত প্রকার এই কোয়েশ্চেনটা আসবে। ওকে, এবার একটু দেখো নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ? এটা হচ্ছে প্রত্যয়। হ্যাঁ, প্রত্যয়। আচ্ছা একটু খেয়াল করো, কৃদন্ত পদ মানে কি? প্রথমত 2 ধরনের পদ হয় প্রত্যয় অনুসারে। একটাকে আমরা বলি কৃদন্ত পদ। হ্যাঁ, কৃদন্ত পদ। এটাকে ভাঙালে কি পাওয়া যায় জানো? এটাকে ভাঙালে পাওয়া যায় ধাতু। ধাতু মানে কি? ধাতু মানে হচ্ছে ক্রিয়ামূল। হ্যাঁ, ক্রিয়ামূল বা ক্রিয়া প্রকৃতি, ক্রিয়ামূল প্লাস
যেই প্রত্যয়টা পাওয়া যায় এটার সাথে সেটাকে বলা হয় কৃৎ প্রত্যয়। কৃৎ প্রত্যয়, ঠিক আছে, কৃৎ প্রত্যয়। ওকে, তার মানে কৃদন্ত পদকে ভাঙালে কি পাওয়া যায়? একটা ধাতু পাওয়া যায়, আর আরেকটা কি পাওয়া যায়? ওর প্রত্যয়টাকে বলা হয় কৃৎ প্রত্যয়। প্রত্যয় অনুসারে আরেকটা পদ হয় যেটাকে আমরা বলি তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়। এই তদ্ধিত প্রত্যয়কে যদি আমরা ভাঙাই তাহলে আমরা কি পাই বলতো? একটা নাম প্রকৃতি বা শব্দ প্রকৃতি পাই, একটা মূল অংশ পাই শব্দের। এটার সাথে আমরা কি পাই বলতো? এটার সাথে যে প্রত্যয়টা থাকে সেটাকে আমরা বলবো তদ্ধিত প্রত্যয়। আচ্ছা, তদ্ধিত প্রত্যয়, ঠিক আছে। তাহলে ওরা বলছে নিচের কোনটা কৃদন্ত পদ। খেয়াল করো, কৃদন্ত পদ মানে কি? ওখানে একটা ধাতু থাকে। যেমন দেখো, এই যে চর, এই চর যোগ ক, এইটা হচ্ছে ধাতু। এই যেখানে রুট সাইন দিছি না, এটাকে ধাতু চিহ্ন বলা হয়। তোমাদের ধাতু চিহ্নটা দিতে হবে না। এইটা হচ্ছে একটা ক্রিয়ার মূল অংশ, কিন্তু বাকিগুলাতে ক্রিয়ার মূল অংশ নাই। বাকিগুলাতে মূল শব্দই আছে। যেমন ধরো অশ্বতর, এই যে অশ্ব, এটা কি দূর দূরান্তে ক্রিয়া? অশ্ব মানে কি বলতো? ঘোড়া। এটার সাথে কি যুক্ত হয়েছে? ত র। গাছ আর চাম। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। এই চ্যাপ্টার থেকে এগুলো আসবে, অথবা এই চ্যাপ্টারের একদম লাস্ট যে প্যারাটা আছে ওই প্যারাতে দেখবা যে ধরো বলা হয়েছে যে অবজ্ঞা অর্থে কোন প্রত্যয় আন্ত শব্দ বসছে। অবজ্ঞা দেখবা লেখা আছে চোর থেকে চোরা, চোরা। হ্যাঁ, একটা চার্ট আছে, খুব সুন্দর একটা চার্ট আছে, ওই চার্টটা অনেক গুরুত্বপূর্ণ। তারপর ধরো পেশা অর্থে কোনটা ব্যবহার করা হয়েছে, এরকম প্রশ্ন আসবে যে পেশা অর্থে। পেশা অর্থে দেখবে এভাবে দেওয়া আছে ডাক্তার থেকে ডাক্তারি, ঠিক আছে, ডাক্তারি। তারপর আসতে পারে রোগাক্রান্ত অর্থে কোনটা ব্যবহার করা হয়েছে, রোগ। হ্যাঁ, তখন দেখবা লেখা আছে বাত থেকে বেত, বাত থেকে বেত। এই চ্যাপ্টারটা তোমাদের জন্য লাগবে, বোঝা গেছে? তারপর ধরো আসতে পারে এরকম যে আদর অর্থে কোনটা ব্যবহার করা হয়েছে, আদর। আদর অর্থে কি আছে জানো? যে কানু থেকে কানাই। ওকে, এরকম আছে। সিম্পল। এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলা তোমরা পরীক্ষার হলে পাচ্ছ, শিওর থাকো। লাস্ট প্যারাটা বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের, অনেকগুলা আছে। হ্যাঁ, এবার একটু খেয়াল কর, কোনটি অনুসর্গের উদাহরণ? এই যে অনুসর্গ, হ্যাঁ, কোনটা অনুসর্গের উদাহরণ এইটা একটু আমাদের ভালো মতো পড়তে হবে। আমি যদি তোমাদেরকে একটু বলি যে করে থেকে ধরে দিয়ে বলে, করে, দেখো আমি একবারে তোমাদেরকে পড়াই দেই। করে থেকে, করে থেকে বলে দিয়ে ধরে, এই পাঁচটা আছে না? হ্যাঁ, এই পাঁচটা উদাহরণ একটু মুখস্থ রাখতে হবে। করে থেকে বলে দিয়ে ধরে। এরপরে আরেকটা জিনিস মুখস্থ রাখতে হবে, উপরে কাছে জন্য দ্বারা বনাম। উপরে কাছে জন্য দ্বারা বনাম। কাহিনীটা কি বলি, ধরো এই 10টা কেন মুখস্থ করতে হবে ভাইয়া, আমার একটু বুঝান। ওকে, সমস্যা নাই, আমি বুঝিয়ে দিতেছি। দেখো, অনুসর্গ থেকে যদি প্রশ্ন আসে, প্রশ্ন এরকম আসতে পারে অনুসর্গ কত প্রকার, তাহলে অ্যান্সার দিতে হবে 2 প্রকার। হ্যাঁ, একটা সাধারণ অনুসর্গ, আরেকটা ক্রিয়াজাত অনুসর্গ। ঠিক আছে, ক্রিয়াজাত। একটু খেয়াল করো, একটাকে বলবো সাধারণ অনুসর্গ, আরেকটাকে বলবো ক্রিয়াজাত অনুসর্গ। এখন যেগুলা ক্রিয়া থেকে উৎপত্তি লাভ করছে সেটা ক্রিয়াজাত। যেমন ধরো দুগ্ধজাত বলতে কি বুঝি, দুধ থেকে উৎপত্তি হয়েছে, যেমন দই। আর ক্রিয়াজাত মানে কি, ক্রিয়াপদ থেকে উৎপত্তি হয়েছে, এমন। তাহলে এই যে করে থেকে বলে দিয়ে ধরে, এগুলা ক্রিয়াজাত অনুসর্গ। উপরে কাছে জন্য দ্বারা বনাম, এগুলা হচ্ছে সাধারণ অনুসর্গ। এটা একটু মনে রেখো। প্রশ্নটা করছে কোনটি অনুসর্গের উদাহরণ। এবার দেখো তো অনুসর্গের উদাহরণ কোনটা লাগে তোমার? আপন তুমি, এটা তো সর্বনাম, তাই না? এটা হচ্ছে সর্বনাম। আচ্ছা, বলে কোয়ে, এটা তো হচ্ছে না, কোয়ে তো নাই। নাগাদ বনাম, এই যে এটা হচ্ছে আমার অ্যান্সার, এইটা হচ্ছে আমার অ্যান্সার। আর প্রো নি, এটা কেন হচ্ছে না বলতো? প্রো দিয়ে আমরা ধরো এমন দিতে পারি না যে প্রভাত, ভাতের সাথে যুক্ত হয়ে প্রভাত মানে সকালবেলা। আর নি দিয়ে কি হয়, ধরো বারণ থেকে দিছি নিবারণ বা দূর করা, নি
বারণ। তাহলে এই যে আগে যে অর্থহীন শব্দাংশ বসে এগুলাকে কি বলে? এগুলাকে বলি আমরা উপসর্গ। উপসর্গ। তাহলে অ্যান্সার আসতেছে 3 নাম্বার। এবং অনুসর্গ থেকে এই টাইপ প্রশ্ন তোমরা পেতে পারো। এবার একটু দেখো কোনটি জাতিবাচক বিশেষের উদাহরণ। এই যে 4টা উদাহরণ, এই 4টা উদাহরণের ভিতরে একটু দেখো হিমালয়, এটা তো স্থান, তাই না? এটা স্থান, তার মানে এটা নামবাচক। নামবাচক, এটাকে আমরা বলি স্থান নাম। এই স্থান নামের ভিতরে হতে পারে ধরো ঢাকা, হ্যাঁ, হতে পারে ধরো পদ্মা, হ্যাঁ পদ্মা, হতে পারে ধরো বাংলাদেশ, তোমাদের বইয়ের উদাহরণ বাংলাদেশ। এবার দেখো তো ফুল, এইটা জাতিবাচক, কারণ এটা তো স্পেসিফিক কোনো নাম না। এমন প্রশ্ন আসতে পারে ধরো ফল, হ্যাঁ ফল, আসতে পারে গরু, আসতে পারে ছাগল, হ্যাঁ ছাগল, আসতে পারে ধরো পর্বত, আসতে পারে নদী, তারপরে ধরো সাগর। এগুলা কি? এইগুলা হচ্ছে জাতিবাচক, তার মানে অ্যান্সার এটা। তারপর ধরো জনতা, এইটা কি? জনতা তো একাধিক মানুষের সমষ্টি, তাই না? তার মানে এইটা হচ্ছে সমষ্টিবাচক। সমষ্টি, এই সমষ্টির ভিতরে এই জনতা না থাকলে অন্য কিছু থাকতে পারে, যেমন থাকতে পারে পরিবার, হ্যাঁ, তারপর থাকতে পারে ধরো বাহিনী, তারপর থাকতে পারে কি? থাকতে পারে হচ্ছে ঝাঁক, এই যে ঝাঁক, তারপর থাকতে পারে কি? থাকতে পারে হচ্ছে মিছিল, এগুলা থাকতে পারে। এবার দেখো তো পদ্মা, তাহলে পদ্মা, হিমালয়, ঢাকা, বাংলাদেশ, এগুলো তো স্থান নাম। এগুলো কি? এগুলো স্থান নাম। তাহলে আমাদের চাইছিল হচ্ছে জাতিবাচক, তার মানে অ্যান্সার কোনটা আসতেছে বলতো? এই যে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এইবার একটু দেখি নিচের কোনটা কালবাচক ক্রিয়া বিশেষণ। তোমাদের বইতে কয়েক ধরনের ক্রিয়া বিশেষণ আছে, যেমন এখানে তিনি এখানে এসেছিল। আচ্ছা, তোমাদের বইতে আছে কোথাও আর সামনে, হ্যাঁ কোথাও আর সামনে। এখানে বলতে কি বলতো? এটা একটা স্থান না, তাই এটা স্থানবাচক ক্রিয়া বিশেষণের মধ্যে পড়তেছে। ওকে, যথাসময়ে, অথবা প্রশ্ন আসতে পারে আজকাল। আজকাল আর যথাসময় বলতে কি একটা টাইমকে বোঝাচ্ছে না? তার মানে এটা কালবাচক। কালবাচক। মিছিলটা সামনে, সামনে তো একটা স্থান, এই যে এখানে লিখছি স্থান। সে এখন যাবে না, মানে এই বাক্যটা কি বলতো? একটা নেগেটিভ বাক্য না? যদি নেগেটিভ হয় তাহলে মনে রাখবা না, নি, নেই, এগুলা যুক্ত হওয়ার পর যদি কোনো বাক্য নেগেটিভ হয় তাহলে এটা হচ্ছে নেতিবাচক ক্রিয়া বিশেষণ। নেতিবাচক। আর আরেকটা ক্রিয়া বিশেষণ আছে পদানু ক্রিয়া বিশেষণ। এটা মনে রাখার উপায়টা কি? এটা মনে রাখার উপায় হচ্ছে কি যে বানাতো, মনে থাকবে? কি যে বানাতো, একটা এক্সপ্রেশন দিয়ে মনে রাখবা কি যে বানাতো। এখন তোমরা বলতে পারো ভাই এইটাকে আপনি বললেন পদানু, এগুলো হচ্ছে পদানু ক্রিয়া বিশেষণ। এখানে না আছে, আবার এখানে না আছে, মনে রাখবা পদানু ক্রিয়া বিশেষণ যুক্ত হলে নেগেটিভ হয় না বাক্যটা, কিন্তু নেতি ক্রিয়া বিশেষণ যুক্ত হলে বাক্যটা নেগেটিভ হয়। বুঝছো তো? মনে থাকবে তো? এবার আসো কোন বাক্যে ভাববাচক বিশেষণ আছে? ভাববাচক বিশেষণ মানে বিশেষণের বিশেষণ। মনে রাখবা ভাববাচক মানে ওই বাক্যে আরেকটা বিশেষণ আছে, বিশেষণের বিশেষণ, হ্যাঁ বিশেষণ। ওকে, 4টা এক্সাম্পল দেওয়া। দেখো খুব ভালো খবর, এই যে খুব, এটা তো অ্যাডজেক্টিভ। আবার দেখো ভালো, এইটা তো অ্যাডজেক্টিভ। এইটা হবে ভাববাচক বিশেষণ, এটা অ্যান্সার। আধা কেজি, এটা কি বলতো? আধা কেজি হচ্ছে পরিমাণবাচক। পরিমাণ, তোমাদের বইতে 2টা উদাহরণ আছে, একটা আধা কেজি আর একটা হচ্ছে অনেক মানুষ, এই 2টা। পাথুরে মূর্তি অথবা বেলে মাটি, চিন্তা করো বেলে, এগুলা দ্বারা কি প্রকাশিত হলো জানো? উপাদান, এই যে উপাদান। আবার দেখো তো কেমন গান কিংবা কতক্ষণ সময়, কতক্ষণ, এটা কিসের উদাহরণ জানো? প্রশ্নবোধক চিহ্ন আছে না, তাই এইটা প্রশ্নবাচক বিশেষণ। প্রশ্নবাচক। দয়া করে তোমরা একটু পড়ে রাখো যে বিধেয় বিশেষণটা, হ্যাঁ বিধেয়। বিধেয় বিশেষণের ভিতরে 2টা উদাহরণ পাবা, একটা হচ্ছে লোকটা পাগল, লোকটা কি? লোকটা পাগল। আরেকটা আছে পুকুরের পানি ঘোলা, পানি ঘোলা। দেখো বাক্যের বিধেয় অংশে যে বিশেষণগুলো থাকে এগুলাকে বলা হয় বিধেয় বিশেষণ, মানে যেগুলোকে পরে বসে আর কি। ঠিক আছে, এরপরে দেখবা বর্ণবাচক আছে, অবস্থা আছে, গুণ আছে। বর্ণবাচকের ভিতরে উদাহরণ দেখবা লাল আছে, সবুজ আছে, নীল আকাশ আছে। গুণের ভিতরে দেখবা চালাক ছেলে,
ঠান্ডা পানি আছে। অবস্থার ভিতরে দেখবা চলন্ত ট্রেন পাবা তোমরা, কিংবা ধরো বায়বীয় অবস্থা বা তরল অবস্থার কথা পাবা। এগুলো একটু পড়ে রাখবা কষ্ট হইলেও। আর একটা আছে নির্দিষ্টতাবাচক, এই দিন সেই সময়, এই আর সেই, এগুলো হচ্ছে নির্দিষ্টতাবাচক। এবার একটু আসো তো, লিখিত আদেশ এর অর্থ বোঝাতে কোন বাগধারাটি ব্যবহৃত হয়েছে? কাগজে কলমে মানে কি জানো? কাগজে কলমে মানে লিখিত ভাবে, লিখিত ভাবে, সো লিখিত আদেশ বলছে। ডান হাতের ব্যাপার, এটা বাগধারা থেকে আসছে। ডান হাতের ব্যাপার মানে কি জানো? খাওয়া, হ্যাঁ, কোনো কিছু খাওয়া। এবার একটু দেখো তো, উড়ো চিঠি মানে কি জানো? বেনামি চিঠি, মানে কারণ নাম ছাড়া চিঠি, বেনামি চিঠি। আর কলমের এক খোঁচা মানে লিখিত আদেশ। ওই যে আমরা মাঝে মাঝে বলি না, আমার কলমের এক খোঁচায় তোর চাকরি চলে যাবে, তাহলে এটা হচ্ছে লিখিত আদেশ। এর পরের প্রশ্নটা দেখো তো, যোজক কত প্রকার বলো? যোজক হচ্ছে 5 প্রকার। কি কি এটা একটু মনে রাখতে হবে। একটা হচ্ছে সাধারণ, হ্যাঁ সাধারণ। আরেকটা কি বলতো? আরেকটা হচ্ছে বিকল্প, বিকল্প। আরেকটা কি বলতো? আরেকটা হচ্ছে কারণ। আরেকটা কি? আরেকটা হচ্ছে বিরোধ। আরেকটা সাপেক্ষ। আরেকটা হচ্ছে সাপেক্ষ। আর প্রত্যেকটা একটা করে উদাহরণ বা 2টা করে উদাহরণই তোমাদের মনে রাখতে হবে, কারণ প্রত্যেকটাই 2টা করে উদাহরণই আছে। সাধারণের ভিতরে তোমরা উদাহরণ পাবা এবং আর ও, তারপরে বিকল্পের ভিতরে, মানে বিকল্প মানে অপশন, অপশন দেয় কোন গুলার মাধ্যমে? বা হয় না হয়। আচ্ছা, কারণের ভিতরে কারণ, আরেকটা পাবা তাই। বিরোধের ভিতরে পাবা হচ্ছে কিন্তু আর তবু। এত পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না, তাকে আসতে বললাম তবু সে এলো না। আর সাপেক্ষ যোজকের ভিতরে পাবা যত ডট ডট তত, আর আরেকটা পাবা যদি ডট ডট তবে। সাপেক্ষ গুলা ডাবল ডাবল থাকে। আর এখান থেকে আরেকটা প্রশ্ন পেতে পারো যে যোজক কাদেরকে যুক্ত করে? অ্যান্সার দিবা হচ্ছে শব্দ, বর্গ, না হয় বাক্য। ঠিক আছে, এই যে এগুলাকে কি করে? এগুলাকে যুক্ত করে, যুক্ত। ওকে, এর পরের প্রশ্নটা দেখো, গঠন বৈশিষ্ট্য অনুসারে বাংলা বাক্যকে কত ভাগে ভাগ করা যায়? আচ্ছা, 2 ভাগে হচ্ছে ক্রিয়া থাকা বা না থাকা। ক্রিয়া থাকা না থাকা, এটার ভিত্তিতে 2 ভাগে ভাগ করা যায়, যেমন অক্রিয় বাক্য, সক্রিয় বাক্য। 3 ভাগে হচ্ছে গঠন অনুসারে, গঠন, যেমন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সরল জটিল যৌগিক। আর 4 ভাগেও ভাগ করা যায় বক্তব্যের লক্ষ্য অনুসারে, বক্তব্যের লক্ষ্য অনুসারে। বোঝা গেল? যে প্রশ্নই দেখ না কেন তোমরা পারবা। নিচের কোনটি উপসর্গের কাজ না? উপসর্গ অর্থ পরিবর্তন করে দিতে পারে। হ্যাঁ, এটা সত্য। কিভাবে বলতো? ধরো আমি এখানে একটা শব্দ লিখলাম হার, এটা অর্থ কি? হার। যোগ এটার আগে যদি আমি উপযুক্ত করি, তাহলে উপহার মানে তো গিফট, অর্থ পরিবর্তন করে দিল না? তার মানে এটা তো হচ্ছে না। অর্থের দোতনা তৈরি করতে পারে। দোতনা মানে কি? ধরো আমি দিলাম এখানে আ যোগ রক্ত, হ্যাঁ, এটা কি অর্থে ব্যবহার করা? ঈষৎ। এখানে ঈষতের দোতনা সৃষ্টি করছে। দোতনা মানে অর্থ প্রকাশের ক্ষমতা, নতুন অর্থ তৈরি করে দিছে, হালকা অর্থে ব্যবহার করতেছি আমরা। তার মানে এটাও হচ্ছে না। উপসর্গ নতুন শব্দ তৈরি করে। হ্যাঁ ট্রু, উপসর্গ তো নতুন শব্দ তৈরি করে। এই যে নতুন শব্দ তৈরি করলো না, উপহার আর রক্ত, এগুলো তো নতুন শব্দই। তার মানে এটাও হচ্ছে না। তার মানে এগুলো প্রত্যেকটাই উপসর্গের কাজ। উপসর্গের কাজ নয় হচ্ছে নিজস্ব অর্থ প্রকাশ করা। উপসর্গের নিজের কোনো অর্থ নাই। এর পরের প্রশ্নটা দেখো, বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কি বলে? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। পূরক বলে। একটা বাক্য দিয়ে যদি বুঝাই, ধরো যে রহিম, একটু চিন্তা করো, রহিম সাহেবের, সাহেবের ছেলে, হ্যাঁ, রহিম সাহেবের ছেলে। একটু খেয়াল করো, সুমন, হ্যাঁ সুমন গাছতলায় বসে, গাছ তলায় বসে বই পড়ছে, বই পড়ছে। তাহলে এই বাক্যের মূল বক্তব্যটা কি জানো? যে সুমন বই পড়ছে, সুমন বই পড়ছে, এইটা এই বাক্যের মূল বক্তব্য না? এবার একটু দেখো এই বাক্যের ক্রিয়া কোনটা বলতো? এই বাক্যের ক্রিয়া কিন্তু এটা,
এই যে পড়ছে এইটা ক্রিয়া। তো তুমি যদি ক্রিয়াকে প্রশ্ন করো কে বা কারা দ্বারা, তবে তুমি কর্তা পাবা। জিজ্ঞেস করো কে পড়ছে, কারা পড়ছে, এটা অ্যান্সার আসবে না, কারণ এখানে যেটা সাবজেক্ট সেটা হচ্ছে সিঙ্গুলার, সুমন তো একজন। তাহলে এই সুমন হচ্ছে এই বাক্যের কর্তা, কর্তা বা এই বাক্যের উদ্দেশ্য। হ্যাঁ, উদ্দেশ্য। আচ্ছা, বা যাকে নিয়ে কথা বলা হচ্ছে সেই উদ্দেশ্য। বইটা কি বলতো? ভার্বকে যদি প্রশ্ন করো কি বা কাকে দ্বারা, সুমন কাকে পড়ছে, অ্যান্সার আসে না। সুমন কি পড়ছে? বই পড়ছে। তার মানে এই যে বই, এইটা কিন্তু ওই বাক্যের কর্ম। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্ম পাওয়া যায়, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে কর্তা পাওয়া যায়। হ্যাঁ, তাহলে একটু মনে রাখবা যে উদ্দেশ্য মানে কি? উদ্দেশ্য মানেই হচ্ছে কর্তা, উদ্দেশ্য মানেই কর্তা। আর বিধেয় মানে কি? বিধেয় মানে হচ্ছে এই যে কর্ম প্লাস ক্রিয়া, এটা হচ্ছে বিধেয় অংশ। বোঝা গেল? এবার একটু খেয়াল করো, তার মানে উদ্দেশ্যটাকে এই বাক্যের, এই টোটাল বাক্যটার উদ্দেশ্য হচ্ছে সুমন, তাই না? এই বাক্যের উদ্দেশ্য হচ্ছে সুমন। তাহলে উদ্দেশ্য বুঝে গেছি আমরা। এখন এই সম্প্রসারক বা প্রসারকটা কি আসলে? সম্প্রসারক তোমাদের টপিকটাই নাই, প্রসারক আছে। প্রসারক মানেটা কি একটু দেখো। যে সকল শব্দ দিয়ে উদ্দেশ্যটাকে বড় করা হয়, চিন্তা করো তো, এই রহিম সাহেবের ছেলে বলতে আসলে কাকে বোঝানো হচ্ছে? সাবজেক্টকে ইন্ডিকেট করতেছে না? তাহলে এই একটা শব্দ, দুইটা শব্দ, তিনটা শব্দ, এগুলা হচ্ছে উদ্দেশ্য প্রসারক। যেহেতু সুমন উদ্দেশ্য এবং এই শব্দগুলা দ্বারা উদ্দেশ্যকেই ইন্ডিকেট করা হচ্ছে, তাই এগুলা উদ্দেশ্য প্রসারক। এবার দেখো, গাছতলায় বসে কি করতেছে? বই পড়তেছে। তার মানে এই বই পড়া, এই বই পড়াটা কে আমি একটু বাড়াইলাম কোন শব্দগুলা দ্বারা, বা এই গাছতলায় বসে এটা কাকে ইন্ডিকেট করতেছে? বই পড়াকে ইন্ডিকেট করতেছে, সুমনকে তো ইন্ডিকেট করতেছে না। কোথায় বই পড়তেছে? গাছতলায় বসে। তার মানে এইটা আমার কোন অংশকে বড় করছে? এইটা বিধেয় অংশটাকে বড় করছে। কারণ বিধেয় অংশে কি থাকে? কর্ম আর ক্রিয়া থাকে, কর্ম আর ক্রিয়া থাকে। তাহলে এইটাকে বলবো আমরা বিধেয় প্রসারক, বিধেয় প্রসারক। হ্যাঁ, বিধেয় প্রসারক। এখন আমাদের প্রশ্নটা কি করছে? বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে কি বলে? এই যে বিধেয় ক্রিয়া, এটা তো ক্রিয়া, এটা কি? এটা ক্রিয়া না? আচ্ছা, ক্রিয়াটাকেই বিধেয় ক্রিয়া বলা হয় কারণ বিধেয় অংশে থাকে। এই বিধেয় ক্রিয়ার আগে এই বইটা কি বলতো? এই বইটা একটা নাউন না? বইটা কি একটা নাউন না? এই নাউন বা বাংলা এটাকে কি বলি? বিশেষ্য পদ বলি না? বিশেষ্য পদ। এই বিধেয় ক্রিয়ার এই বিশেষ অংশটাই পূরক, এটাকেই বলা হয় পূরক। মানে ভার্বের আগে যদি একটা নাউন থাকে, সেই নাউনটাকে আমরা বলবো পূরক। পুরা চ্যাপ্টার কিন্তু ক্লোজ, ঠিক আছে? পুরা চ্যাপ্টার ক্লোজ। তাহলে এই জায়গায় প্রসারক আছে দুইটা, একটা উদ্দেশ্যের প্রসারক আছে যেমন রহিম সাহেবের ছেলে, আরেকটা প্রসারক আছে হচ্ছে বিধেয়ের প্রসারক, সেটা হচ্ছে গাছতলায় বসে। চ্যাপ্টার ক্লোজ। এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে বিধেয়ের স্থান ও কাল বিষয়ক প্রসারক উদ্দেশ্যের আগে বসতে পারে, এই লাইনটা একটু দাগায় রাখবা, বইয়ের আইসে পড়তে পারে। ফাইন। করবি কিসের প্রতীক? আচ্ছা, আকাশ। আকাশের একটা প্রতিশব্দ আছে, সেটা কি জানো? খ। হ্যাঁ, খ মানে আকাশ। চুল, এইটা হচ্ছে করবি হবে চুল, সরি কবরী, সরি ক ব রি, এইটা হবে চুল। কুন্তল মানে কি? কুন্তল তোমরা একটু বইলো তো। আচ্ছা, চোখ হতো যদি অক্ষি দেওয়া থাকতো বা অক্ষ দেওয়া থাকতো, তার মানে অ্যান্সার হচ্ছে বি। এটা প্রতিশব্দ থেকে একটা প্রশ্ন থাকবে, এটা টাইপ ভিত্তিক একটা কোয়েশ্চেন। এবার একটু খেয়াল করো তো, জোর শব্দ, শব্দ জোর, অবদান ও অবধান, অবধান দ্বারা যদি কীর্তি বোঝায় তবে অবধান অর্থ কি? এটা শব্দ জোরের থেকে আসছে। আচ্ছা, এই অবদান মানে হচ্ছে কীর্তি, এই যে কীর্তি। তাহলে অবধান শব্দটার অর্থ কি? অবধান এটার অর্থ মনোযোগ, মনোযোগ। শব্দ জোর মানে কি জানো? একই ধরনের শব্দ, ওরা দেখতে প্রায় কাছাকাছি কিন্তু দুইটা অর্থ প্রকাশ করে। বুঝতে পারছো? দুইটা অর্থ প্রকাশ করবে। আচ্ছা, এবার একটু খেয়াল করো তো, প্রকৃতি প্রত্যয় নিয়ে প্রশ্ন আসছে। শয়ানের প্রকৃতি প্রত্যয় কোনটি? এই যে শি আন, এরকম একটা প্রশ্ন তোমরা পরীক্ষার হলে পেতে পারো, ঠিক আছে? অথবা প্রশ্নটা এরকমও পেতে পারো যে নিচের কোনটি সঠিক। এরকম প্রশ্ন দিছে, দেখো, নিচের কোনটি সঠিক?
ধরো এইগুলা তো ভুল, এগুলা তো ভুল, এগুলা তো ভুল, এটা সঠিক, এরকম একটা প্রশ্ন পেতে পারো যে কিছু কিছু ভুল দিছে, তারপর সেটা সঠিকটা তোমাদেরকে করতে বলছে। বুঝা গেছে? এবার একটু দেখো তো সমাস মূলত কত প্রকার। সমাস মূলত তোমাদেরকে একটু আগেই বললাম, এটা 4 প্রকার। সমাস থেকে এই ধরনের প্রশ্ন পাবা। সমঝোতা কোন ধরনের শব্দ? চ্যাপ্টার 17। হ্যাঁ, চ্যাপ্টার 17, এটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন করছে তোমাদের। চ্যাপ্টার 17 দেখো, আমি যদি তোমাদেরকে বলি যে সমঝোতা, পানি, ধোলাই, লাগাতার। পানি, ধোলাই, লাগাতার, লা গা তার, হ্যাঁ, কিংবা সমঝোতা, এগুলো হচ্ছে হিন্দি উৎসের শব্দ। পর্তুগিজ উৎসের শব্দ আসতে পারে, ধরো বালতি, বালতি, এইটা। ফার্সি উৎস থেকে শব্দ হতে পারে, চিন্তা করো, প্রশ্ন দিল আমদানি, আমদানি। প্রশ্ন দিল কারখানা, কারখানা। প্রশ্ন দিল তোষক, কোন উৎসের শব্দ? এগুলা ফার্সি উৎসের শব্দ। তোমরা দয়া করে একটু সংস্কৃত উৎসের শব্দগুলো পড়ে রাখবা। হ্যাঁ, আর একটু সংস্কৃত বলতে যে তৎসম উৎসটা, হ্যাঁ, আর তদ্ভব উৎসের শব্দ একটু পড়ে রাখবা। হ্যাঁ, তদ্ভব উৎসের শব্দ দেখবা বইটা খুললে অঙ্গ প্রত্যঙ্গ নাই পশু পাখির নাম আছে। তৎসম শব্দ খুললে দেখবা পৃথিবী, বৃক্ষ, সূর্য, মহাকাশ, এই টাইপ শব্দ আছে, যেটা ভূমণ্ডলীয় শব্দ, অথবা কিছু অফিসিয়াল ওয়ার্ড আছে, যেমন অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, অফিসিয়াল কিছু শব্দ পাবা। তো এই যে চ্যাপ্টার 17 থেকে প্রশ্ন পাবা, এটা শিওর থাকো। প্রশ্ন আসবে দারোগা, কোন দেশি শব্দ? চাকু, চাকর, তোপ, কোন দেশি শব্দ? তুর্কি শব্দ। এই প্রশ্নগুলো তোমরা পাবা। এরপরের প্রশ্নে আসো, গোফ খেজুরে কোন সমাসের উদাহরণ? গোফ খেজুরে বলতে কি বোঝায় জানো? গোফ খেজুরে, এখানে পূর্বপদে আছে গোফ, আর পরপদে আছে হচ্ছে খেজুরে, খেজুরে। এটার প্রকৃত যে ব্যাস বাক্য সেটা কি জানো? গোফে খেজুর লেগে থাকা সত্ত্বেও সরায় না যে। কারণ কি জানো? কারণ সে প্রচুর অলস। গোফ খেজুরে বলতে একটা অলস ব্যক্তিকে বোঝানো হয়। তাহলে গোফ খেজুরে বলতে না গোফকে বোঝানো হয় না খেজুরকে বোঝানো হয়, বোঝানো হয় একটা অলস ব্যক্তিকে। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে বহুব্রীহি সমাস, কারণ পূর্বপদ পরপদ কোনোটাকেই প্রাধান্য দিচ্ছে না। এবং এখান থেকে একটু পড়ে রেখো, এটা ব্যাধিকরণ বহুব্রীহি সমাস, ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। এটা একটু মনে রাখবা। কেন ব্যাধিকরণ? কারণ এটার পূর্বপদ গোফ একটা নাউন, খেজুর একটা নাউন, দুইটা নাউন মিলে যেই বহুব্রীহিটা হয় সেটা ব্যাধিকরণ। অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলে যেটা হয় সেটা সমানাধিকার বা সমানাধিকরণ, সমানাধিকার বহুব্রীহি। এইটা একটু পড়ে রাখতে হবে তোমাদের। হ্যাঁ, এবার একটু খেয়াল করো, পরবর্তী কোয়েশ্চেনের দিকে যদি আমরা যাই, দীনতা কোন ধরনের বিশেষ্য? দীনতা না এসে যদি আসতো দয়া, যদি আসতো আনন্দ, আনন্দ, যদি আসতো ধৈর্য, যদি আসতো সরলতা, এগুলা কি জানো? এগুলা কোন গুণের নাম। তাহলে গুণের নাম যদি হয় তাহলে অবশ্যই সেটা গুণবিশেষ্য হবে। ক্রিয়া বিশেষ্য হলে কি হতো? করা হতে পারতো, পাঠানো হতে পারতো, পাঠানো হতে পারতো, পড়া বা পড়ানো হতে পারতো, ধরো ভোজন, হ্যাঁ, ভোজন, এইটা ইম্পর্টেন্ট, এই ভোজনটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, হতে পারতো ধরো ধরা, হ্যাঁ, ধরা। এইগুলা হচ্ছে ক্রিয়া বিশেষ্য বা ভার্বাল নাউন। জাতিবাচকের ভিতরে আসতে পারতো ধরো মানুষ, আসতে পারতো গরু ছাগল, গরু ছাগল, হ্যাঁ, ছাগল, সরি কি হয়ে গেল এটা, গরু, তারপরে ধরো এই যে ছাগল, তারপরে ধরো ফুল হতে পারতো, ফল হতে পারতো, নদী হতে পারতো, সাগর হতে পারতো। এগুলা দিয়ে যদি বলতো কি, তবে জাতিবাচক হতো। সমষ্টির ভিতরে কি আছে? 5টা উদাহরণ আছে। কি কি আছে? ধরো বইতে আছে পরিবার, হ্যাঁ, কালেকশন অফ পিপল, তারপর জনতা, এটাও কালেকশন অফ পিপল। তারপর ধরো ঝাঁক, ঝাঁক হতে পারে পশু পাখির ঝাঁক, কালেকশন অফ এলিমেন্ট। এলিমেন্ট এর কালেকশন হবে কি?
হবে হচ্ছে সমষ্টিবাচক বা কালেকটিভ নাউন। হতে পারতো মিছিল, হতে পারতো বাহিনী, এগুলা দিয়ে বললে তখন হতো হচ্ছে সমষ্টিবাচক। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে এটা, গুণবাচক। ওকে, এবার একটু দেখো নিচের কোনটিতে সাপেক্ষ সর্বনাম আছে? তো সাপেক্ষ সর্বনাম মানে কি বলতো? ডাবল ডাবল থাকে। যেমন দেখো এই যে যেমন তেমন, এইটা সাপেক্ষ সর্বনাম। সে নিজে কাজটা করছে, তো তোমাদের বইতে নিজে, আর একটা উদাহরণ হচ্ছে স্বয়ং, এই দুইটাকে বলা হয়েছে আত্মবাচক। আত্মবাচক অর্থাৎ কর্তা যেই সর্বনাম প্রকাশের মাধ্যমে নিজের কাজ নিজে করে, তাহলে সেটা হচ্ছে আত্মবাচক। এবার একটু দেখো তো যাবতীয় দ্বন্দ্ব নিজেরা নিজেরা, এই যে নিজেরা নিজেরা অথবা পারস্পরিক, পারস্পরিক, হ্যাঁ, এই উদাহরণগুলা কিসের উদাহরণ বলো তো? এইগুলা হচ্ছে পারস্পরিক সর্বনাম। ইয়েস, এগুলাকে বলা হয় পারস্পরিক সর্বনাম, যার ভিতরে পারস্পরিক একটা উদাহরণ আর নিজেরা নিজের একটা উদাহরণ। আর কি দিয়ে ভাত খায়, এই যে কি, কখন, কিভাবে, যদিও কিভাবেটা হবে না, কি বা প্রশ্নবাচক, কোথায়, হ্যাঁ, এগুলা কি? এগুলো হচ্ছে প্রশ্নবাচক, প্রশ্নবাচক। এবার একটু আসো গঠন বিচারে ক্রিয়া কত প্রকার। দেখো ভাব প্রকাশের উপর ভিত্তি করে ভাব প্রকাশ, হ্যাঁ, ভাব প্রকাশ যদি বলতো তাহলে দুই প্রকার, একটা ফাইনাইট, একটা নন ফাইনাইট। বাংলায় যেটাকে বলি আমরা কি বলি বলতো? একটাকে আমরা সমাপিকা ক্রিয়া বলি, সমাপিকা, আর আরেকটাকে বলি আমরা অসমাপিকা ক্রিয়া। ওকে, অসমাপিকা ক্রিয়া। কর্মের উপর ডিপেন্ড করে বা অবজেক্টের উপর ডিপেন্ড করে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটা ট্রানজিটিভ ভার্ব, নন ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ ভার্ব, আর একটা ডিট্রানজিটিভ ভার্ব। দ্যাট মিন্স একটা হচ্ছে সকর্মক, সকর্মক, একটা হচ্ছে অকর্মক, আর একটা হচ্ছে দ্বিকর্মক। দ্বি বা দুইটা কর্ম থাকবে বা দুইটা অবজেক্ট থাকবে, কর্মক। বোঝা গেল? চার প্রকার তো ক্রিয়া নাই, পাঁচ প্রকার আছে গঠন অনুসারে। গঠন যেমন একটাকে বলি আমরা হচ্ছে সরল ক্রিয়া, একটাকে বলি আমরা হচ্ছে প্রযোজক ক্রিয়া, একটাকে বলি নাম ক্রিয়া, একটাকে বলি সংযোগ ক্রিয়া, আর লাস্টেরটাকে বলি যৌগিক ক্রিয়া। শেষ। এবার একটু দেখো তো যেসব শব্দের পরে অনুসর্গ বসে সেসব শব্দে কোন বিভক্তি হয়। একটু আমি দুইটা বাক্য লিখি। ধরো কেউ বললো তোমাকে দিয়ে, তোমাকে দিয়ে কাজ হবে না বা এই কাজ হবে না। এবার একটু খেয়াল করো ভালো মতো, হ্যাঁ, এই যে দিয়ে, এইটা তো একটা অনুসর্গ, অনুসর্গ। এই অনুসর্গের আগে কোন বিভক্তিটা আছে? কে বিভক্তিটা আছে। ওকে, আরেকটা বাক্য লেখো যে সে পরীক্ষার, পরীক্ষার জন্য পড়ছে। এবার একটু চিন্তা করে আমাকে জানাও তো, এই যে পরীক্ষার র, এটা কি বিভক্তি না? এই র বিভক্তি, এই যে অনুসর্গ। তাহলে প্রশ্নটা কি করছে বলতো? প্রশ্নটা করছে যেসব শব্দের পরে অনুসর্গ বসে সেসব শব্দে কোন বিভক্তি থাকে। যেসব শব্দের পরে অনুসর্গ বসে সেসব শব্দে কে বিভক্তি থাকে, যেসব শব্দের পরে অনুসর্গ বসে সেসব শব্দে র বিভক্তি থাকে। তাহলে কে আর র, এই যে কে আর র হবে, এইটা হবে অ্যান্সার। অ্যান্সার রে হয়ে গেছে এটা। এর পরের প্রশ্নটা দেখো তো, বাক্যের এককটা কি? বাক্যের একক পদ, বাক্যের একক বর্গ, দুইটাই কারেক্ট। কিন্তু যেহেতু এখানে ইজিলি বলা হচ্ছে পদ, পদ হবে অ্যান্সার। আর বর্গ আর পদ যদি থাকে তাহলে কি হবে? তখনও পদ হবে। এটা ক্ষুদ্রতম একক, বর্গটা একটু বড়, বৃহত্তম একক। ঠিক আছে, পদ আর বর্গ একই কাজ করে। এবার একটু খেয়াল করো নিচের কোনটি কারণ যোজকের উদাহরণ। দেখো বসার সময় নাই তাই, এইটা কারণ যোজক। কারণ আর তাই হচ্ছে কারণ যোজক। যদি তবে, দুইটা যোজক আছে না, তাই এটা সাপেক্ষ যোজক, সাপেক্ষ। রহিম ও করিম, এবং আর ও, এটা হচ্ছে সাধারণ যোজক। তাকে আসতে বললাম তবু এলো না, তবু। আরেকটা কি আছে বলতো? কিন্তু। এরা কি? এরা হচ্ছে বিরোধ যোজক, বিরোধ যোজক। ওকে ফাইন। এবার একটু দেখো তো কাঁচা ঢিলা বাক্যটির ইয়েটা কি? এই যে অসাবধান। আর কান কাটা, কান কাটা, এইটা হবে তোমার হচ্ছে
নির্লজ্জ। এবার একটু দেখো তো বাংলায় মৌলিক ধ্বনি কয়টা? আমরা জানি 7টা। এই 7টা ভাগ করছে কিভাবে বলতো? 30 যোগ 7, 37টা। এভাবে আমি 7টা বলছি, 37 হবে। আর 39টা কি আসলে? 39টা আসলে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ। ওকে, এটার ইনফরমেশনও নাই, এটার ইনফরমেশনও নাই। এবার একটু আসো, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ কোনটা? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ কোনটা? অনুবর্ণ। আর এই 3টাই হচ্ছে অনুবর্ণের প্রকার। অনুবর্ণ। অ্যান্সার হবে এইটা, এইটা হবে অ্যান্সার। ওকে, এবার একটু দেখো বাংলায় অর্ধস্বর কত? 4টা না? মনে আছে? ইউ, এও। তাহলে এই যে ইউ আর এও। ওকে, এবার একটু খেয়াল করো, ল, এটা তো পারি আমরা। পার্শ্বিক। ওষ্ঠ হলে কোনটা হতো? যেহেতু এখানে পার্শ্বিক ল এর কথা বলছে এবং অ্যান্সার হইছে পার্শ্বিক, তার মানে স্থান। ওষ্ঠ হলে কি হতো বলতো? প, ফ, ব, ভ। ঠোঁট বাড়ি খাচ্ছে, তার মানে এই যে প, ফ, ব, ভ। মূর্ধা কোনটা হতো? ওই যে জিভটা উল্টে যে উপরের ছাদে বাড়ি খাবে। ট, ঠ, ড, ঢ। ট, ঠ, ড, ঢ। নাসিক্য হলে কোনটা হতো? ন, ম, ম। ওকে, নিচের কোন বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নাই? নয়ের আছে, মুয়ের আছে, কারণ এগুলো প্রত্যেকটাই তো নাসিক্য, তাই না? একটু আগেই তো আমরা করলাম নাসিক্য ধ্বনি, সেটা তো ধ্বনি, কিন্তু এটার নাই। ইও এটার নাই। ও অচন্দ্রবিন্দুর মতো উচ্চারিত হয়। চ্যাপ্টার 8-এর পড়া এটা। এবার একটু দেখো নিচের কোনটা অস্বচ্ছ, যেটাকে দেখলে চেনা যায় না? দেখো এইটাকে চেনা যাচ্ছে, কারণ দন্তাস যোগ ট। এইটাকে দেখলেও চেনা যায়, প যোগ ট। এইটাকে দেখলেও চেনা যায়, হ্যাঁ যায় কি যায় না? অবশ্যই যাচ্ছে, কিন্তু এটাকে চেনা যাচ্ছে না, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। অস্বচ্ছ, যেটাকে চেনা যাবে না। নির্দেশক এক ধরনের, কি বলতো? লগ্নক। লগ্ন কত প্রকার? এই প্রশ্নটা আসতে পারে। 4 প্রকার। কেমন কেমন বলতো? একটা হচ্ছে বিভক্তি, চ্যাপ্টার 9-এর পড়া। একটা হচ্ছে বচন, একটা হচ্ছে নির্দেশক, আরেকটা কি? বলক। প্রশ্ন আসবে বচনের কাজ কি? সংখ্যা নির্দেশ করা, নাউন প্রোনাউনের। নির্দেশকের কাজ কি? পদটাকে নির্দিষ্ট করা। বলকের কাজ কি? বক্তব্যকে জোরালো করা। বিভক্তির কাজ কি? হয় ক্রিয়াপদ তৈরি করবে, নাই কারক বিভক্তির সম্পর্ক ক্রিয়েট করবে। ভালো মতো দেখো, কিন্তু যেগুলো বলছি এগুলো যদি নোট করতে পারো পরীক্ষায় ফাটাই দিয়ে আসতে পারবা। এবার কি দেখো, বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করলে কি হয়? অনুনাসিকতা। পারি আমরা। এবার একটু দেখো তো কোন শব্দে মন্দ অর্থে উপসর্গ ব্যবহৃত হয় নাই? মন্দ অর্থে ব্যবহৃত হয় নাই। অপকর্ম, মন্দ, খারাপ কাজ, হ্যাঁ খারাপ কাজ। দুঃশাসন, খারাপ শাসন। দুর্দিন, খারাপ দিন। খারাপ মানেই তো মন্দ, তাই না? আচ্ছা, তার মানে এইটা এইটা কি অর্থে ব্যবহার হয়েছে? বিকৃত অর্থে। উপসর্গ থেকে এই ধরনের প্রশ্ন পাবা তোমরা। এবার একটু দেখো দন্ত ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে গৌণ বাক প্রত্যঙ্গ কোনটা? ইয়েস, ইচ্ছা করে প্রশ্নটা আমি রাখছি। এবং এই যে কি বলছে? দন্ত, এই যে দন্ত, দন্তে গৌণ। দেখো উপরের পাটি দাঁত, উপরের পাটি দাঁত। কেন? জিভের ডগা তোমার লাগবে। দয়ের কথা চিন্তা করো, দ, দ এটা প্রধান। এটা কার সাথে পানি খাইতেছে? এটা না থাকলে দন্ত উচ্চারণ করতে পারবা না। কিন্তু উপরের দাঁত যদি না থাকে তাহলে কি উচ্চারণ করা যায় না? দ, দ যায়, তার মানে এটা গৌণ হবে। তাহলে এই যে উপরের পাটি দাঁত, তাহলে দেখো তো আছে এই যে উপরের পাটি দাঁত। এর পরের প্রশ্ন কি? শৃগাল, এটার উচ্চারণ কি? একটু খেয়াল করো। কখনো যদি এইটা দেখো, কখনো যদি এইটা দেখো, এটার উচ্চারিত রূপ হবে এই যে শ্রী, এরকম, এই যে এটার, আর এটার হবে হচ্ছে শ্রা, এই যে এরকম। ঠিক আছে, তাহলে এখানে কি আছে? শ্রীগাল, শ্রীগাল, শ্রী, সরি এখানে একটু ভুল করে ফেলছি, হ্যাঁ একটু খেয়াল করো, এই যে এরকম শ্রী। তাহলে এইবার একটু দেখো তো, প্রথমে উচ্চারণটা হবে শ্রী,
মনে রাখবা এস এইচ এর মতো উচ্চারণ হলে তালব্য স হয়, আর এস এর মতো উচ্চারণ হলে দন্ত স হয়। তাহলে তালব্য স যেগুলো আছে এগুলোকে আগে বাদ দিয়ে দিতে হবে। ওমা, অ্যান্সার তো মিলে গেল। অ্যান্সার হবে এটা, এটার নিচে একটা হসন্ত দিতে হয় না, উচ্চারণটা হবে শ্রীগাল। হসন্ত দেওয়া মানে অধ্বনির উচ্চারণটা হবে না, এটা হবে অ্যান্সার। এবার একটু দেখো তো কোন শব্দের নৈপুণ্য ব্যবহার করা হয়েছে, এটা প্রত্যয় থেকে আসছে। দেখো ডাক্তারি, এটা পেশা অর্থে ব্যবহার করা, ডাক্তারি একটা পেশা না। মেটে ঘরে, ঘরের উপাদান কি মেটে, তার মানে এটা উপাদান অর্থে, উপাদান। আচ্ছা, বাহাদুর বাহাদুরি, ভাব দেখাচ্ছে, বাহাদুরি ভাব, তার মানে এটা ভাব অর্থে। আর এটা নেড়ে হয়েছে না, এটা হবে নে, নে, নে মানে যে নৌকা চালায়, এইটা হবে অ্যান্সার। এইটা হবে নৈপুণ্য বা পারদর্শী বা পারদর্শী অর্থে। এবার একটু দেখো তো কোন বাক্যে সাধারণ অনুসর্গ আছে। সাধারণ, এই ধরে, এটা তো ক্রিয়াজাত, করে ক্রিয়াজাত, থেকে ক্রিয়াজাত, তার মানে অ্যান্সার হচ্ছে এইটা। 10টা উদাহরণ মুখস্থ করতে বলছিলাম। আচ্ছা, এর পরের প্রশ্নটা দেখো তো, গুণবাচক বিশেষণের উদাহরণ কোনটা, কেমন আর কতক্ষণ। কেমন আর কতক্ষণ এই দুইটা হচ্ছে প্রশ্নবাচক। কি বাচক? প্রশ্নবাচক। চলন্ত আর তরল এটা হচ্ছে অবস্থাবাচক, স্টেট, অবস্থা। সবুজ, লাল, নীল এটা হচ্ছে বর্ণবাচক, বর্ণ। আর চালাক আর ঠান্ডা এইটা হচ্ছে গুণবাচক। এই যে গুণবাচক, অ্যান্সার হচ্ছে এইটা। এরপরের প্রশ্ন কি, আগন্তুক। আগন্তুক মানে কি বলতো? মেহমান। মেহমান কোত্থেকে আসে বলতো? মেহমান তো বাহিরের থেকে আসে। কোন দেশ থেকে আসে? ও বাহির থেকে আসে না? তাহলে বলো এখানে বাহির থেকে কোন শব্দটা আসছে? হ্যাঁ, বাহির থেকে কোনটা আসছে? এই দুইটা, এই তিনটা হচ্ছে তৎসম। তৎসম। আর এইটা তুর্কি শব্দ, তুর্কি। তুর্কি তো আমাদের নিজেদের না, ওরা বাইরে থেকে আসছে না, বিদেশ থেকে আসছে না, বিদেশি এই শব্দটা। তার মানে দেখো এই যে তোপ, হ্যাঁ তোপ, তারপর চাকু, তারপর চাকর, এই 4টা উদাহরণই তোমাদের বইতে আছে। দেখো এই 4টা হচ্ছে তুর্কি ওয়ার্ড, তার মানে অ্যান্সার হচ্ছে এইটা। এইটা হচ্ছে আমার অ্যান্সার। এর পরের প্রশ্নে আসো, বিশেষ্য বিশেষণ ধন্যাত্মক শব্দের শেষে শেষে কোন প্রত্যয় যুক্ত হলে নাম ক্রিয়া হয়? একটু আমি তোমাদের উদাহরণ দিয়ে বুঝাই দিই। হ্যাঁ, চিন্তা করো, একটা শব্দ ছিল চমক, এইটা একটা নাউন। একটা শব্দ ছিল কম, এইটা একটা অ্যাডজেক্টিভ। একটা শব্দ আছে ছটফট, ফট। ধন্যাত্মক শব্দ মানে কি জানো? এটা একটা দ্বিত্ব, দ্বিত্ব মানে ডাবল। এটা প্রাকৃতিক সাউন্ডের অনুকরণে হয়। ছটফট এটা একটা সাউন্ড, তাই না? আচ্ছা, তাহলে ওরা কি বলছে আমাদেরকে? ওরা বলছে বিশেষ্য বিশেষণ ও ধন্যাত্মক শব্দ, ধন্যাত্মক, ঠিক আছে কই, হ্যাঁ ধন্যাত্মক শব্দের সাথে আ প্রত্যয় যোগে। ও কোন প্রত্যয় যোগে বলছে? দেখো চমকের সাথে আমি যদি আনো দেই, হ্যাঁ তাহলে কি হবে বলতো? হবে হচ্ছে চম কানো। এখন চম কানো থেকে যদি আমি লিখি চম কাচ্ছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, তো একটা ভার্ব পেলাম না? এই ভার্বটা কিভাবে পাইছি বলতো? নাউন জাতীয় শব্দের সাথে আনো নামক একটা প্রত্যয় যুক্ত করে একটা শব্দ তৈরি করছি, সেখান থেকে ট্রান্সফর্ম করে আমি একটা ভার্বে পরিণত করছি। আবার দেখো কম, কমের থেকে যদি আমি আ যুক্ত করি কি হবে বলতো? কমা। কমা থেকে যদি আমি বলি বাজারের জিনিসপাতির দাম কমছে না, কমছে না, তার মানে এটা একটা ভার্বে পরিণত হয়ে গেল না? কি যুক্ত হয়ে? আ যুক্ত হয়ে, এই যে আ। এবার দেখো ছটফট, ছটফটের সাথে যদি আমি আনো যুক্ত করি তাহলে কি হবে বলতো? হবে হচ্ছে ছটফটানো, ছট ফ টা নো। এখন ছটফটানো থেকে যদি আমি ভার্বে পরিণত করি তাহলে এরকম হবে না যে জবাই করা গরু ছটফটাচ্ছে? তাহলে দেখো এই যে ছট ফ টাচ্ছে, তাহলে এইবার তোমরা একটু চিন্তা করে দেখো তো, ওরা বলছিল যে বিশেষ্য বিশেষণ ধন্যাত্মক শব্দের শেষে কোন প্রত্যয়? তাহলে 2 ধরনের প্রত্যয় আমি যুক্ত করছি, একটা যুক্ত করছি আনো, আরেকটা যুক্ত করছি কি বলতো? আ। তাহলে দেখো তো অপশনে আ বা আনো আছে কিনা? আ তো আছে, তার মানে এটাই হবে আমার অ্যান্সারটা।
এটাই হবে আমার অ্যান্সার। এবার একটু দেখো তো, বিরোধ যোজক, ও ফাইন, এই বসার সময় নাই তাই যেতে হচ্ছে, এটা তো কারণ। হ্যাঁ, তাকে আসতে বললাম তবু এলো না, এইটা বিরোধ। হ্যাঁ, এইটা বিরোধ। তবু আর কিন্তু, এইটা হচ্ছে বিরোধ। একদম ঠোঁটস্থ হয়ে যাওয়ার কথা তোমাদের। চা না হয় কফি বা, এইগুলা হচ্ছে বিকল্প যোজক, অপশন, বিকল্প যোজক। লাল বা নীল, এইটা কি? এটাও বিকল্প বা অপশন। ডান, খাতাম। এবার একটু দেখো তো, হাই হাই, ও মাই গড, এখন কি হবে? হাই হাই বলে কি হয়েছে? হাই হাই, আতঙ্ক না? এখন কি হবে? আমি আতঙ্কিত, তার মানে এটা আতঙ্ক আবেগ। অলংকার আবেগ হতো কখন জানো? যদি দূর বা যাক গে থাকতো। বিস্ময় কখন হতো জানো? যখন অবাক হই আমরা। দেখো তো, বিস্ময় আবেগ কি হতো? আরে, আহ, এটা যদি থাকতো কি হতো? আরে বা আহ, তখন হতো বিস্ময়। করুণা আবেগ মানে কি? দয়া, আহা, হাই হাই। হ্যাঁ, হাই হাই, আহা বা হাই হাই, আহা বা হাই হাই। আমি একটু ভুল পড়াইলাম না? হাই হাই। আচ্ছা, এইটা হবে অ্যান্সার। আর আতঙ্ক আবেগ হবে কখন বলো তো? এই যে দেখো, উফ, কি বিপদে পড়া গেল, বাপ রে বাপ, কি ভয়ঙ্কর ছিল রাক্ষসটা, তার মানে উফ আর বাপ রে বাপ, বাপ রে বাপ। এই যে এখান থেকে 8 প্রকার আবেগ আছে। হ্যাঁ, 8 প্রকার আবেগ, কোনটা যে আসবে পরীক্ষার হলে বলা কিন্তু খুব মুশকিল। তাই এই 8 প্রকার একটু ভালো মতো তোমরা পড়ে যাবা, ঠিক আছে? এর পরের প্রশ্নটা দেখো। এই প্রশ্নটা আসছে বাগর্থ থেকে, বাগর্থ। আচ্ছা, চ্যাপ্টার নাম্বার 39, 5টা টপিক আছে এই চ্যাপ্টারে, একটু খেয়াল করবা। একটা প্রশ্ন আসবে, একটা শব্দের অ্যাকচুয়াল অর্থ প্রকাশ করলে সেটাকে বলে কি বলা হয়, আর একটা শব্দের অ্যাকচুয়াল অর্থ প্রকাশ না করলে সেটাকে কি বলা হয়, এরকম একটা প্রশ্ন আসবে। আচ্ছা, ওইটাতে পরে যাই। আর অর্থের পরিবর্তন কত ধরনের খেয়াল করো। প্রথমটাকে বলি অর্থের প্রসার। প্রসার মানে কি বলতো? প্রসার মানে বড় করা। হ্যাঁ, 2টা উদাহরণ পাবা, একটা হচ্ছে অঞ্চল আর আরেকটা পাবা বর্ষ। এটা প্রসার কেমনে হয়েছে জানো? অঞ্চল বলতে পূর্বে বোঝানো হইতো সারির পার। হ্যাঁ, সারির পারকে অঞ্চল বলতো, সেখান থেকে আঁচলটা হয়েছে আর কি। আর বর্ষ বলতে আগে বর্ষাকাল বোঝানো হইতো, বর্ষাকাল বোঝানো হইতো। বাট এখন অঞ্চল বলতে কিন্তু একটা এলাকাকে বোঝানো হয়, এলাকা। তো এলাকা সারির পারের থেকে তো অ্যাটলিস্ট বড়, বিশাল বড়। আর বর্ষ বলতে তো এখন বছর বলা হয়, বছর। তার মানে এখানে অর্থের প্রসার ঘটছে, প্রসার মানে বড় হওয়া। এবার একটু চিন্তা করো, অর্থের প্রসার যদি হয় তাহলে সংকোচন হবে, সংকোচন। সংকোচনে তোমরা 2টা উদাহরণ পাবা। কি কি উদাহরণ পাবা দেখো। উদাহরণের ভিতরে আছে হচ্ছে মৃগয়া, মৃগয়া। আরেকটা পাবা অন্ন, অন্ন, সরি, অন্ন। দেখো, মৃগ বলতে আগে পশুকে বোঝানো হইতো। মৃগরাজ বলতে পশুর রাজা বলা হইতো, তার মানে মৃগ বলতে পুরা পশুকুলকে বলা হতো, প্রাণীকুলকে বোঝানো হতো। বাট মৃগয়া বলতে এখন হরিণকে বলা হয়, হরিণ, হরিণ। আর অন্ন, আগে অন্ন বলতে খাবার বোঝানো হইতো, বাট এখন অন্ন বলতে শুধুমাত্র ভাত বোঝানো হয়। তাহলে দেখো, কই আগে সম্পূর্ণ খাবার বোঝানো হইতো আর এখন শুধু ভাতকে বোঝানো হয়। এই যে এই চ্যাপ্টারটা, দয়া করে এই চ্যাপ্টারটা একটু ভালো মতো দেখে যাবা তোমরা। কত নাম্বার? চ্যাপ্টার নাম্বার 39। হ্যাঁ, 39। আসো আমি তোমাদেরকে একটু বলি, চ্যাপ্টার নাম্বার হচ্ছে 39। ওকে, আচ্ছা, এই দেখো চ্যাপ্টারটা বের করবা। এই চ্যাপ্টারে পোলাপাইন গুলা একটু ভুল করবে, তা আমি ভুল দূর করে দিচ্ছি, দাঁড়াও, আর একটু ক্লাস হবে, অল্প একটু। দেখো, এই যে পেয়ে গেছি, এই যে বাগর্থ, ঠিক আছে? এই যে বাগর্থ, বাগর্থের 2য় পেজে যাবা। এই যে দেখো, এই যে দেখছো যে মৃগয়া মৃগরাজ শব্দের অর্থে, শব্দ 2টির যথাক্রমে একটা ছিল। আচ্ছা, মৃগর অর্থ দাঁড়িয়েছে হরিণ। তাহলে আগে মৃগ বলতে প্রাণী বোঝানো হইতো, বাট এখন মৃগ বলতে একটু ভুল হয়েছে, এখন মৃগ বলতে কি বোঝানো হয়? হরিণকে বোঝানো হয়। সিম্পল না? বুঝা গেছে?
আচ্ছা, মানে এই প্রশ্নটা আসতে পারে যে মৃগয়া বলতে কি বোঝানো হতো আগে? মৃগয়া বলতে বোঝানো হতো পশুর শিকার। হ্যাঁ, শিকার লিখে রাখলাম আপাতত। আর মৃগরাজ বলতে কি বোঝানো হতো? পশুর রাজা, তাই না? পশুর রাজা। ওকে, ফাইন। তার মানে পুরা প্রাণীকুলকে বোঝানো হইতো। বাট এখন মৃগ বলতে জাস্ট হরিণকে বলা হয়। ছোট হয়ে গেল না? কই সারা প্রাণীকুল আর কই একটা হরিণের জাত? তাহলে এটা হচ্ছে অর্থের সংকোচন। এবার দেখো অপরূপ। আগে অপরূপ বলতে খারাপ চেহারাকে বোঝানো হইতো, বাট এখন অপরূপ বলতে অনির্বচনীয় সৌন্দর্যকে বোঝানো হয়। আগে সাহস বলতে কি বোঝানো হইতো জানো? ডাকাতি বা চুরি। এখন সাহস বলতে কি? খুব সাহসী, এরকম বোঝানো হয় না? ভালো অর্থে বোঝানো হয় না? তাই এই জায়গায় অর্থের উন্নতি ঘটছে। উন্নতি, এটা হচ্ছে তিনটা। প্রথমটা প্রসার, তারপরটা সংকোচন, তারপরেরটা হচ্ছে অর্থের উন্নতি। এইবার কি? অর্থের উন্নতি যদি হয়, অবনতিও হয়। দেখো দ্বন্দ্ব মানে কি বলতো? দ্বন্দ্ব মানে কিন্তু আমরা বিরোধ জানি এখন। দ্বন্দ্ব মানে গ্যাঞ্জাম, কিন্তু আগে দ্বন্দ্ব মানে ছিল মিলন। তো মিলন তো ভালো, আর এখন দ্বন্দ্ব মানে কি? বিরোধ, গ্যাঞ্জাম। তাহলে এটা কি অর্থে ব্যবহার করা হলো? নেগেটিভ, খারাপ অর্থে। দেখো জেঠামি, জেঠামি। জেঠা মানে কি বলতো? জেঠা মানে তো চাচা, তাই না? তো চাচা কি খারাপ হইতে পারে বলো? পাপের মতো না? কিন্তু জেঠামি মানে এখন পাক নামি অর্থে ব্যবহার করি, তো এটা খারাপ না? তাহলে এইটা আমাদের অর্থের অবনতি। অবনতি, অর্থের অবনতি। এইবার আছে দুইটা উদাহরণ যেটা অর্থ বদল করে দেয়, অর্থটাকে চেঞ্জ করে দেয়। এই অর্থ বদলের ভিতরে একটা হচ্ছে গবাক্ষ। গবাক্ষ, গবাক্ষ শব্দটাকে বিশ্লেষণ করলে কি আসবে জানো? গো যোগ অক্ষ। গো মানে কি বলতো? গো মানে তো গরু, আর অক্ষ মানে কি? চোখ। গবাক্ষ মানে গরুর চোখ হওয়ার কথা না, কিন্তু না, গবাক্ষ বলতে এখন জানালাকে বোঝানো হয়। দেখো আয় হায় রে, অর্থ পুরা পুরা 360 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে, সরি 180 চেঞ্জ হয়ে গেছে। আরেকটা আছে পাষণ্ড। আরেকটা কি? আরেকটা হচ্ছে পাষণ্ড। পাষণ্ড মানে আগে কাকে বোঝাইতো জানো? এই যে ধর্ম সম্প্রদায় বোঝানো হতো। দেখো এই জায়গায় দেখো, এই যে পাষণ্ড শব্দটার অর্থ ছিল ধর্ম সম্প্রদায়, বাট এখন পাষণ্ড অর্থ কি জানো? উৎপীড়ক। তাহলে অর্থটা চেঞ্জ হয়ে গেল না? অর্থটা চেঞ্জ হয়ে গেল না? উৎপীড়ক, অর্থ পরিবর্তন হয়ে গেছে। সরি, উৎপীড়ক। এটা হচ্ছে অর্থ বদল। তাহলে একটু মনে রেখো, একটা শব্দের 5 ধরনের অর্থ চেঞ্জ হতে পারে। কখনো অর্থ প্রসার হয়, কখনো সংকোচন হয়, কখনো উন্নতি হয়, কখনো অবনতি হয়, আর কখনো বদল হয়। আর এই চ্যাপ্টার থেকে আরেকটা জিনিস একটু দাগায় রাখো তোমরা, একটু কষ্ট করে। এই যে এইটা দাগায় রাখবা, এইটা দাগায় রাখবা। একটা হচ্ছে ব্যাচার্থ, হ্যাঁ, একটা হচ্ছে সরি বাচ্যার্থ, আরেকটা হচ্ছে লক্ষ্যার্থ বা গৌণার্থ। মনে রাখবা বাচ্যার্থ মানে হচ্ছে অ্যাকচুয়াল অর্থ, অ্যাকচুয়াল। ধরো আমি যদি বলি মাথা, তার মানে তোমার কোন জিনিসটা কল্পনায় আসে আগে বলো তো? এই যে শরীরের ঊর্ধ্বাঙ্গের অঙ্গটা মাথা। কিন্তু আমি যদি বলি সে গ্রামের মাথা, এবার কি তোমার চোখে মাথা ভেসে আর উঠবে কারোর? না। মাথা মানে হেড অর্থে ব্যবহার করা হয়েছে। হি ইজ দ্য হেড পার্সন অফ দ্যাট গ্রাম, তাই না? প্রধান লোক। বুঝতে পারছো এবার জিনিসটা? 2 ধরনের অর্থ আসলো, মাথার অ্যাকচুয়াল অর্থ, আরেকটা হচ্ছে লক্ষ্যার্থ বা গৌণার্থ। তার মানে একটা শব্দের 2 ধরনের অর্থ থাকতে পারে, আর অর্থ পরিবর্তন হয় 5 ধরনের। আচ্ছা, এইবার একটু খেয়াল করো, শ্লেষ শব্দের অর্থ কি? শ্লেষ মানে কি জানো? বিদ্রুপ বা ঠাট্টা করা। এটা কেন দিছি? কারণ এই যে সমার্থক শব্দ, এটা তোমাদের মুখস্থ করা লাগবে, মুখস্থ। ওকে, এবার একটু দেখো বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে কি বলে? আমরা জানি পূরক, একটু আগে তো একটা দিয়ে পুরো চ্যাপ্টার ক্লোজ করলাম। এবার একটু দেখো তো নিচের কোন বাক্যে অবস্থাবাচক বিশেষণ আছে? এই যে খুব ভালো, এই খুব, এটা তো বিশেষণের বিশেষণ, দ্যাট মিন্স এটা ভাব বিশেষণ। অনেক লোক, এটা পরিমাণ, পরিমাণ। তোমরা মনে রাখবা ভাবের 2টা উদাহরণ আছে, একটা বেশ আর একটা খুব। অনেক আরেকটা আছে কি বলতো? আধা কেজি, আধা কেজি। এগুলো হচ্ছে পরিমাণ। চলন্ত ট্রেন আর তরল পদার্থ, এগুলা হচ্ছে কিসের উদাহরণ বলতো? অবস্থা, অবস্থা। ঠান্ডা পানি আর চালাক ছেলে বা চালাক লোক, এটা কিসের উদাহরণ? এটা গুণবাচক, গুণবাচক বা বৈশিষ্ট্য। ওকে, তার মানে অ্যান্সার আসতেছে এই যে এটা। এর পরেরটাই আসি, চুর এবং চুর। আচ্ছা, একটা হ্রস্বকার যুক্ত হবে, একটা দীর্ঘকার যুক্ত হবে। হ্যাঁ,
এর অর্থ যথাক্রমে নেশাগ্রস্ত আর চূর্ণ। এটা শব্দ জোর, 3-4টা শব্দ জোর করাইতেছি, এগুলা হুবহু আসবে না, বাকি কোয়েশ্চেন হুবহু আসবে, এগুলো আসবে না, এগুলো জাস্ট তোমাদের টাইপটা তুলে ধরতেছি তোমাদের সামনে। এবার একটু দেখো তো, অপরূপ শব্দটি কোন ধরনের পরিবর্তন? অপরূপে কি হয়েছে? উন্নতি হয়েছে। অপরূপ এবং সাহসে উন্নতি হয়েছে, তাই না? আচ্ছা, অবনতি কোন দুইটাই হয়েছে? দ্বন্দ্ব। এই যে দ্বন্দ্ব, আরেকটা কি বলতো? জেঠামি, জেঠামি, এগুলাতে অবনতি হয়েছে। অর্থের বদল হয়েছে হচ্ছে পাষণ্ড আর গবাক্ষ, হ্যাঁ, আর অর্থের প্রসার হয়েছে বর্ষ আর অঞ্চল, অঞ্চল, বুঝছো? হ্যাঁ, আর অর্থের সংকোচন হয়েছিল কিসে বলতো? মৃগ, অন্ন। ডান। অসমাপিকা ক্রিয়ার সাথে সমাপিকা ক্রিয়া যুক্ত হলে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় সংযোগ ক্রিয়া, যৌগিক ক্রিয়া। সংযোগ ক্রিয়া কোনটা হবে মনে রাখবা? নাউন और एडजेक्टिव और ধনাত্মক শব্দ, और ধনাত্মক শব্দ, ঠিক আছে? নাউন, অ্যাডজেক্টিভ और ধনাত্মক শব্দের সাথে এই টাইপ জিনিস যদি দেখো, এই শব্দগুলা ক, ক, হ, দে, ধ, মা, খা, পা। ক, ক, হ, দে, ধমা, খাপা। ক, ক, হ, দে, ধমা, খাপা মানে কি ভাই? কতে করা, কতে কাটা, হতে হওয়া, দেতে পরে বলো দেওয়া হবে। আচ্ছা, ধতে কি হবে? ধরা হবে। মাতে কি হবে? মারা হবে। খাতে কি হবে? মারা খাওয়া তো পাশাপাশিই থাকে, তো দিলাম পাশাপাশি। পাতে কি হবে? পাওয়া। মনে রাখো, কখনো যদি, খেয়াল করো কিন্তু, কখনো যদি নাউন, অ্যাডজেক্টিভ এবং ধনাত্মক শব্দের পরে এই ক, ক, হ, দে, ধমা, খা, পা পাও, ওগুলাকে সংযোগ ক্রিয়া বলা হয়। যেমন ধরো, আমি যদি তোমাদেরকে বলি পকেট মারা, পকেট মারা, তাহলে এইটা তো নাউন, নাউনের পরে মারা, তার মানে এই ক্রিয়াটা হবে হচ্ছে সংযোগ ক্রিয়া। তারপর যদি বলি ঠন ঠন করা, ঠন ঠন করা, তাহলে ঠন ঠন তো ধনাত্মক শব্দ, এটার পর করা হয়েছে, তাইলে এটা সংযোগ ক্রিয়ার উদাহরণ। তারপর ধরো বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি পাওয়া, তাহলে বৃদ্ধি এইটা তো একটা অ্যাডজেক্টিভ, এরপরে পাওয়া, এই যে পাওয়া, এটা কি? এই হচ্ছে সংযোগ ক্রিয়া। প্রযোজক ক্রিয়া কোনটা? আচ্ছা, প্রযোজক ক্রিয়ার উদাহরণ তোমাদের বইতে দুইটা আছে, একটা হচ্ছে খাওয়াই আর একটা হচ্ছে করাচ্ছেন, করাচ্ছেন। হ্যাঁ, প্রযোজক ক্রিয়া মানে কি জানো? কর্তা অন্যকে দিয়ে কাজ করায়। যেমন রাখাল গরুকে ঘাস খাওয়ায়, রাখাল তো খায় না। শিক্ষক তাকে অঙ্ক করাচ্ছেন, শিক্ষক তো করতেছে না, স্টুডেন্টকে দিয়ে করাইতেছে। তাহলে এই দুইটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। ক্লিয়ার হইছো? আর নাম ক্রিয়া কোনটা মনে আছে? এই যে এগুলার সাথে যখন আ অথবা আনো যুক্ত হচ্ছিল, একটু আগে যেটা তোমাদেরকে বুঝাইছি, যেমন চমকানো, কমা আর ছটফটানো, সেখান থেকে ক্রিয়ায় পরিণত করছি, সিম্পল। আর একটা যৌগিক ক্রিয়া হচ্ছে সমাপিকা আর অসমাপিকা ক্রিয়া, মানে উঠে বসা। চিন্তা করো, উঠে, হ্যাঁ, বসা, এইটা হচ্ছে অসমাপিকা, এটা সমাপিকা। ডান। যৌগিক বাক্যের উদাহরণ কোনটা? আচ্ছা, যৌগিক বাক্যে কি থাকে? এবং, অথবা, আর, এগুলা থাকে। ভালো কথা, দেখো তো, সে এখানে এসে সব খুলে বলল, ভালো কথা। এইটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছো, এটাও একটা সিম্পল সেন্টেন্স। লোকটি অশিক্ষিত হলেও সৎ, এই অভদ্র নয়, এটা একটা সিম্পল সেন্টেন্স। এই যে নিয়মিত সাঁতার কাটো, স্বাস্থ্য ভালো থাকবে, এই যে একটা কমা আছে না, এইটা পুরাটা একটা সরল বাক্য, এইটা একটা সরল বাক্য, দুইটা সরল বাক্য মিলে একটা যৌগিক বাক্য হয়েছে, বা কম্পাউন্ড সেন্টেন্স হয়েছে। এই যে কম্পাউন্ড। কোন বাক্যটিকে সরল ক্রিয়া আছে? সরল ক্রিয়া মানে কি জানো? কর্তা যখন নিজের কাজ নিজে করে। তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন, এ তো নিজের কাজ করাইতেছে না, এই তিনি তো কর্তা, সে তো নিজের কাজ করতেছে না, অন্যকে দিয়ে করাইতেছে, তার মানে এটা প্রযোজক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া। বাজারে সবজির দাম কমছে না, মনে আছে? এই যে কমছে, এটা নাম ক্রিয়া। হ্যাঁ, একটু আগে বুঝাইলাম, আ যুক্ত হওয়ার পর বিশেষণ জাতীয় শব্দে ক্রিয়ায় পরিণত হয়েছে। সবকিছু বেঁধে দেওয়া, এই যে দেওয়া আছে, দেওয়া, ক, ক, হদে, থমা, খাপা, দেওয়া, তার মানে এটা কি? এটা সংযোগের মধ্যে যাচ্ছে না? আচ্ছা, এবার দেখো তো,
ছেলেরা মাঠে খেলছে, কর্তা ছেলেরা এবং তাদের কাজ তারা নিজেরাই করতেছে, তাহলে কর্তা নিজের কাজ নিজে করলে সেটা সরল ক্রিয়া হয়। তার মানে এইটা হচ্ছে আমার অ্যান্সার। এবারের প্রশ্ন দেখো, আনারস শব্দটি কোন ভাষা থেকে আসছে? হাই হাই রে, এই প্রশ্নটা কিন্তু ভালো গুরুত্বপূর্ণ। আনারস এটা একটা পর্তুগিজ শব্দ। কোন শব্দ? এটা একটা পর্তুগিজ শব্দ। বালতি কোন শব্দ? এটা একটা পর্তুগিজ শব্দ। আলমারি কোন শব্দ? এটা একটা পর্তুগিজ শব্দ। ফার্সি থেকে তোমাদের কি পড়তে হবে? ফার্সি থেকে একটু আমদানি, আমদানি, কারখানা, এগুলো একটু ভালো মতো মাথায় রেখো। হ্যাঁ, নামাজ, রোজা, এগুলা ফার্সি শব্দ। নিচের কোনটি অলংকার আবেগ? আচ্ছা, হে এটা সম্বোধন, এটা সম্বোধন আবেগ, ঠিক আছে। আচ্ছা, এটা সম্বোধন মানে কি বলতো? সম্বোধন মানে কাউকে আহ্বান করা, কাউকে কি করা? আহ্বান করা। ওগো এটা হতে পারে। আচ্ছা, আহা বেচারার এত কষ্ট, তার মানে ওকে দেখে আমার করুণা হচ্ছে, করুণা আবেগ। ওগো তোরা জয় ধ্বনি কর, ওগো তোরা জয় ধ্বনি কর, এটা সম্বোধন আবেগ, এই যে ওগো লিখছি। যাগ্গে এইটা অলংকার আবেগ, অ্যান্সার। অথবা এই যে দূর, আবেগ থেকে প্রশ্ন পাচ্ছ। নিচের কোনটি? এটা আসবে না, এটা আসবে না, এটা এই সংখ্যাবাচক তো তোমাদের নাই, সরি, এটা আসবে না। যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না, অর্ধস্বর বলা হয়। ইউ, এও, মনে আছে? ওকে। বাক্যের বিধেয় অংশের বিশেষ অংশকে কি বলে? পূরক বলে। 3 বার কেন আসলো এই কোশ্চেন? দুর্জন লোক পরিত্যাজ্য, কোন বাক্যে যদি ভার্ব না দেখো ওটা সরল বাক্য। ওকে। বাতাস শব্দের সঠিক প্রতিশব্দ কি? সলিল মানে কি জানো? সলিল মানে পানি, সমীর মানে বাতাস। দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। তাহার এই পরে মনের একটা খুব গুরুত্বপূর্ণ লাইন, দক্ষিণা সমীর মানে দক্ষিণা বাতাস। আবার এমন একটা লাইন বিদ্রোহী কবিতাতে আছে, কি জানি? আমি উত্তর বায়ু, মলয় অনিল, উদাস পূরবী হাওয়া। তাহলে বায়ু, অনিল, হাওয়া এগুলা সবই কিন্তু বাতাসের প্রতিশব্দ। বায়ু, অনিল, হ্যাঁ, অনিল, অনিল আর হাওয়া সবই বাতাসের প্রতিশব্দ। ভানু, আমরা পড়ছি না ভানু সিংহ ঠাকুর, রবীন্দ্রনাথের ছদ্মনাম। ভানু মানে কি বলতো? ভানু মিন্স হচ্ছে সূর্য। আর বসুমতী বা বসুধা এগুলার মানে কি? এগুলার মানে তো পৃথিবী, পৃথিবী। তাহলে অ্যান্সার হচ্ছে এটা। ফাইন। নিচের কোনটি প্রত্যয়যুক্ত শব্দ? অত্যাচার শব্দটা আসছে হচ্ছে অতি যোগ আ যোগ চার, উপসর্গ। অতিকায় বৃহৎ অর্থে, এটা কি অর্থে? অতি যোগ কায়, এটা বৃহৎ অর্থে, বৃহৎ। পুনরাবৃত্তি অর্থে প্রতিধ্বনি, এই যে প্রতি, তাহলে দেখো আগে শব্দগুলা বসছে, তার মানে এই 3টাই কি বলতো? উপসর্গ, উপসর্গ। প্রাণী, এইটা কি? প্রাণ যোগ ই ইজ ইকুয়াল টু প্রাণী, এই যে প্রত্যয় শব্দের পরে বসছে, দ্যাট মিন্স নিচের কোনটি প্রত্যয় যুক্ত শব্দ? অ্যান্সার হচ্ছে এটা, এইটা হবে আমার অ্যান্সার। ওকে। নিচের কোনটি ধরনবাচক ক্রিয়া বিশেষণ? ধরন, ক্রিয়া বিশেষণের তো টাইপ আছে, ধরন আছে, স্থান আছে, কাল আছে, পদানু আছে, নীতি আছে। কয়টা? একটা হচ্ছে ধরন, একটা হচ্ছে স্থান, একটা হচ্ছে কাল, একটা হচ্ছে নীতি, আর একটা হচ্ছে পদানু। দ্রুত বলো, দ্রুত। ধরন কোনটা? এক হচ্ছে টিপ টিপ, টিপ টিপ। আরেকটা কোনটা বলো তো? ঠিকভাবে, ঠিকভাবে। স্থানের মধ্যে কি আছে? সামনে, এখানে, তারপর কোথাও, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কালের ভিতরে কি আছে বলতো? আজকাল, আজকাল। আরেকটা কি হতে পারে? যথা সময়। হ্যাঁ। নীতির ভিতরে কি? নানি, নেই, না, নি, নেই। পদানুর মধ্যে কোনটা? কি যে বানাতো? কি যে বা না তো। তাহলে অ্যান্সার কোনটা হবে? দেখে মেরে দাও, এখানে। এটা হবে স্থান। লোকটি দ্রুত দৌড়ায়, তো দৌড়ানোর ধরনটা কি?
দ্রুত, এইটা হচ্ছে ধরন। গতকাল এটা সময়, তার মানে এটা কাল। একটু ঘুরে আসুন না, এটা তো নেগেটিভ না, তার মানে এটা পদানো। নেগেটিভ হলে নেতি হতো, তার মানে কি বলছে? ধরন। তার মানে এই যে দ্রুত, তার দৌড়ানোর। কিভাবে দিয়ে যদি প্রশ্ন করি, অ্যান্সার পেলে সেটা ধরন হয়, বইয়ের বাইরে থেকে আসবে না, কিন্তু এই উদাহরণগুলো বইয়ের বাইরে। এবার একটু দেখো, যেসব শব্দাংশ পদের শেষে যুক্ত হলে বক্তব্যকে জোরালো করে নির্দেশক। পদকে নির্দিষ্ট করলে হতো কি? নির্দিষ্ট করলে হতো নির্দেশক। আর পদানত ক্রিয়া বিশেষণ একটু আগে পড়ছি আমরা। এবার একটু দেখো তো, লাল বা নীল কলমটা আনো, এটা কি? বিকল্প যোজক। হ্যাঁ, কারণ তাই, কারণ যোজক। বিরোধ তবু কিন্তু, সাপেক্ষ যোজক। যত তত, যদি তবে। সিম্পল। এবার একটু দেখো তো, অবজ্ঞা অর্থে চোর থেকে চোরা, চোর থেকে চোরা, এটা অবজ্ঞা। ডিঙি থেকে ডিঙা, ডিঙি, ডিঙি মানে ছোট। হ্যাঁ, ছোট। ডিঙি মানে ছোট, আর ডিঙা মানে বৃহৎ, এটা বৃহৎ অর্থে ব্যবহার করা হয়েছে। বাঘ থেকে বাঘা মানে সদৃশ, বাঘের মতো, লাইক মি। দক্ষিণ থেকে দক্ষিণা, এটা আগত অর্থে। কেন আগত ভাই? বুঝলাম না তো। দক্ষিণা বাতাস কোন দিক থেকে আসে ময়না পাখিরা? দক্ষিণ দিক থেকে আসে না, তাহলে এটা হচ্ছে আগত অর্থে। এবার একটু দেখো, কোনটি প্রাচ্য শব্দের বিপরীত শব্দ? প্রতীচ্য। এই যে এটা, কোনোটা যদি এমসিকিউ আমি ভুল পড়াই কমেন্টে ঠিক করে দিও। সদৃশ অর্থে আ উপসর্গটি ব্যবহার করা হয়েছে। আখাম্বা, এইটা সদৃশ অর্থে। আখাম্বা, এটা সদৃশ। আর রক্ত, এটা ঈষৎ অর্থে। ঈষৎ, এইটাও ঈষৎ অর্থে। ঈষৎ। হ্যাঁ, আর এই যে আগাছা, এটা কি অর্থে বলতো? অবাঞ্ছিত অর্থে। এবার একটু দেখো, হে বন্ধু, এইটা সম্বোধন অর্থে। সম্বোধন অর্থে। সিদ্ধান্ত, হ্যাঁ বেশ। হ্যাঁ, আরেকটা হতে পারে বেশ। প্রশংসা অর্থে বাহ, সাবাস। এই দেখো, বাস। অলংকার অর্থে হলে দূর আর যাক গে। বহুত প্র্যাকটিস হয়ে গেছে। কম্পিত ব্যঞ্জনের উদাহরণ আছে কোনটা? কম্পিত মানে র, এই যে র। এইটা কি? এটা তারিত, তা রিত। এইটা কি? এইটাও তা রিত। আর এই যে যেহেতু হ আছে, হ, এইটা তো খণ্ড, তো এটা তো তয়ের বদ্ধরূপ, এ তো ধ্বনি না। হয়ের কারণে এটা হতে পারে হচ্ছে তোমার কোনটা বলতো? উষ্ম। আর ঠ, ঠ, উপরে বাড়ি খাইতেছে, তাহলে এটা কি হবে? মূর্ধা হবে। ওকে ফাইন। এবার একটু দেখো তো, গদ্য, এটার উচ্চারণ আমি তোমাকে বলি। জ ফলা যুক্ত শব্দের আগে যেই ধ্বনিটা থাকবে মনে রাখতে হবে। এই গ এর সাথে কি আছে? অ। জফলার কারণে এই অ এর উচ্চারণ হবে ও এর মতো। তার মানে গ তো ছিলই, এটার উচ্চারণ এখন হবে গোদ, তারপরে দো। জফলা শব্দকে দ্বিত্ব করে, ধ্বনিটাকে, হ্যাঁ, বা বর্ণটাকে। এই দ তো ছিল একটা, তার মানে দুইটা দ হবে। এই যে দুইটা দ, গদ্য। এবার কি? কোনটি সাধিত শব্দ? আচ্ছা, আমরা গঠন অনুসারে শব্দ পড়ছি কত প্রকার? 2 প্রকার। উৎস অনুসারে শব্দ 4 প্রকার। পদ বিবেচনায় শব্দ 8 প্রকার। আচ্ছা, সাধিত শব্দ মানে যেটাকে ভাঙার পর অর্থবোধক অংশ থাকে। গাছকে ভাঙা যায় না, তাই এটা মৌলিক শব্দ। মৌলিক, এইটা মৌলিক। চালক, এইটা মৌলিক। হ্যাঁ, প্রশাসন, এটাকে ভাঙা যায়। প্র যোগ শাসন, এইটা একটা উপসর্গ, সাধিত স্বর্গ। উপসর্গ, সাধিত শব্দ। নিচের কোন জোটটি যুক্ত বর্ণের রূপভেদ মানে যুক্ত বর্ণের টাইপ? একটা হচ্ছে স্বচ্ছ, আরেকটা হচ্ছে অস্বচ্ছ। আমাদের টেনের কাছে স্বচ্ছ আছে না? ওই স্বচ্ছ। ভাব অর্থে কোনটা ব্যবহার করা হয়েছে? চোর থেকে চোরা, এটা অবজ্ঞা অর্থে ব্যবহার করা হয়েছে। অবজ্ঞা। গেও, এটা সংশ্লিষ্ট মানে গ্রামের সাথে যুক্ত, সংশ্লিষ্ট। ইতরামি, এইটা ভাব অর্থে হয়েছে, ভাব। আর কানু থেকে কানাই, এটা আদর অর্থে হয়েছে, আদর। তার মানে অ্যান্সার হইতেছে এইটা। এরপরে কি? কুকাজ। কু মানে কি? খারাপ কাজ না বলতো? কুকাজ মানে কি? অসৎ কাজ, নিন্দনীয় কাজ, খারাপ কাজ, নিন্দনীয় কাজ, এইটা হবে অ্যান্সার। আচ্ছা, উপমিত কর্মধারয়ের উদাহরণ কোনটা? এইটা আসবে। উপমিত, দেখো, উপমান মানে কি বলতো? উপমান, এটা বাস্তব তুলনা, তাই তো? বাস্তব। যেমন ধরো, শশ ব্যস্ত, শশ
ব্যস্ত। শশব্যস্ত মানে কি? শস মানে কি? খরগোশ। খরগোশ তো অলওয়েজ ব্যস্ত থাকে, তার মানে এটা বাস্তব তুলনা। আচ্ছা, আরেকটা হচ্ছে কাজল কালো। কাজল কালো, হ্যাঁ কাজল কালো, তো কাজল তো কালোই হয়, এটাও তো বাস্তব কথা। উপমিত হচ্ছে অবাস্তব, উপমিত। এখন উপমিত কেন অবাস্তব হয়েছে এটা আমি বুঝি না আসলে, কারণ উপমিতর ভিতরে উদাহরণ আছে, দেখো সিংহ পুরুষ, সিংহ পুরুষ, তো এইটা অবাস্তব কেমনে? এইটা তো আমি সিংহের ন্যায় পুরুষ, এটা অবাস্তব কেমনে? এটা দুষ্টু, ওরা আমার সাথে শত্রুতা করে সিংহ পুরুষকে উপমিত বা অবাস্তবের মধ্যে দিয়ে দিছে। আচ্ছা, সিংহ পুরুষ, তারপর ধরো চাঁদ মুখ, ধরো আমার যে সিংহিনী হবেন তার মুখটা চাঁদের মতো সুন্দর হবে, চাঁদ মুখ, ঠিক আছে? এই দুইটা হচ্ছে, আমি যদি তোমাদেরকে ব্যাস বাক্য বলি, ব্যাস বাক্যগুলো হবে শসের মতো ব্যস্ত, কাজলের মতো কালো, মতো যুক্ত করতে হবে মাঝখানে, হ্যাঁ? আর এখানে কি করবা? সিংহের ন্যায় পুরুষ, হ্যাঁ সিংহের ন্যায় পুরুষ, চাঁদের ন্যায় মুখ, বা পুরুষ সিংহের ন্যায় বা মুখ চাঁদের ন্যায়, এভাবে লিখতে পারবা। আচ্ছা, বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু, এটা তো কাল্পনিক জিনিসপাতি, এখানে কি দিব? বিষাদ রূপ সিন্ধু, এটা কি? এটা হচ্ছে রূপক। বিজয় নির্দেশক পতাকা, এই যে বিজয় নির্দেশক পতাকা, এইটা কি হবে বলতো? এইটা মধ্য পদলোপী হবে, এইটা মধ্য পদলোপী, মধ্য পদলোপী কর্মধারয় সমাস। তারপর হাত ঘড়ি, এইটা মধ্য পদলোপী কর্মধারয় সমাস। ঘি ভাত, ঘি মিশ্রিত ভাত, এইটা মধ্য পদলোপী কর্মধারয় সমাস। তাহলে এইটা যদি আমার উপমান হয়, তাহলে এইটা হবে উপমিত। উপমিত। যাদের সমাস নিয়ে প্রবলেম তারা সমাসের ক্লাস দেখতে পারো, আমার দুইটা ক্লাস আছে, দুইটা, 40-80 মিনিট খরচ হবে, সার্চ দিবা সমাস সাকিব স্যার এসএসসি, এটা একটু দেখবা, তোমাদের বইয়ের প্রত্যেকটা সমাস বোঝানো হয়েছে। এবার একটু খেয়াল করো, দারোগা তুর্কি শব্দ, দারোগা, চাকু, চাকর, আরেকটা কি? তোপ, এইটা তুর্কি শব্দ। ওকে, মরি তো মরবো, এইটা তো কি যে বানাতো, দ্যাট মিন্স পদানো। কালবাচক হলে কি হতো? আজকাল যথা সময়। ধরনবাচক হলে কি হতো বলতো? টিপ টিপ ঠিকভাবে। নেতিবাচক হলে কি হতো বলতো? না নি নেই। ওকে ডান। এবার কি? তিনি ভাত খেয়ে চেয়ারে বসলেন, বাক্যটি কোন ক্রিয়ার উদাহরণ? এখানে একটু আন্ডারলাইন করতে হবে। এই যে বসলেন, বসলেন বলার পর মনের ভাব প্রকাশ হয়ে যায় না? তো মনের ভাব প্রকাশ হলেই সেটা সমাপিকা ক্রিয়া, সেটা সমাপিকা ক্রিয়া। দোকানে চা নেই তাই কফি আনলাম, চা না থাকার কারণে কফি আনছো, তো এই যে কারণযোজক। এটা আবার বিকল্প দিও না, বিকল্প মানে অপশন, চা নাকি কফি, তখন বিকল্প হতো, যেহেতু চা নাই তাই কফি আনা হয়েছে কারণে, চা না থাকার কারণে, দ্যাট মিনস এটা কারণযোজক। এবার একটু খেয়াল করো তো, বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছকে কি বলা হয়? বর্গ বলা হয়, বর্গ, সিম্পল। এবার একটু দেখো তো, তোষক কোন ভাষার শব্দ? এইটা কে বলতে পারবা? এটা ফার্সি ভাষার শব্দ রে বাবা, ফার্সি ভাষাটা একটু ভালো মতো পড়তে হবে তোমাদের, ঠিক আছে? যে চশমা, তোষক, দোকান, এগুলা হচ্ছে ফার্সি ভাষার শব্দ। চশমা, তোষক, দোকান, এগুলা ফার্সি ভাষার শব্দ। আসো, বিপদ ও দুঃখ, এই ও থাকা মানে, এবং থাকা মানে, আর থাকা মানে, তারপর থাকা মানে, এগুলা কি? এগুলা হচ্ছে যৌগিক বাক্য। ঝোঁক শব্দের সমার্থক শব্দ কোনটা? তোমাদের সমার্থক শব্দে গেলে দেখবা এই তিনটাই এর সমার্থক শব্দ। ঐক্য মানে তো ইউনিটি, ঐক্য মানে তো ইউনিটি, তার মানে এইটা হবে না, অ্যান্সার হবে এইটা। কচু কাটা করা, কচু কাটা মানে কি বলো? ধ্বংস করা। বেদম প্রহার মানে তো উত্তম মধ্যম, উত্তম মধ্যম, হ্যাঁ। আচ্ছা, কান খাড়া করা, এটা মানে ওত পেতে থাকা, কান খাড়া করা, কান খাড়া করা, এইটা হচ্ছে ওত পেতে থাকা। বুঝা গেছে তো? ক্লিয়ার তো? আচ্ছা, এবার একটু দেখো, ব্যাধিকরণ বহুব্রীহি। আমি তোমাদেরকে বলি বহুব্রীহি সমাস তো 6 প্রকার। প্রথমেরটা হচ্ছে সমানাধিকার, সমানাধিকার, মনে রাখবা অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলে যেটা হয়। ব্যাধিকরণ মানে নাউন প্লাস নাউন মিলে যেটা হয়। ওকে,
একটু মনে রাখবা, একটা নাউন তার সাথে আ, একটা নাউন তার সাথে ই, এটা যদি হয় তবে হবে বেতিহার। বেতিহার। যেমন কান যোগ আ প্লাস কান যোগ ই, তাহলে এটা কি হলো? এটা বেতিহার, তার মানে এইটা বেতিহার। এবার একটু দেখো, গোফ এইটা একটা নাউন, খেজুর এইটা একটা নাউন, তাহলে দুইটা নাউন হলে কি হয়? এইটা হবে আনসার, ব্যাধিকরণ। লাল এইটা একটা অ্যাডজেক্টিভ কালার, আর এইটা নাউন পায়, তাহলে এইটা কি হবে? এটা সমানাধিকার হবে, সমানাধিকার। এইবার কানে খাটো, এই যে পূর্ব পদে দেখো এই বিভক্তিটা আছে, কানে খাটো যে বাজার, তার মানে এই পূর্ব পদে বিভক্তি থাকলে এটা হবে অলুক বহুব্রীহি, অলুক। এরপরের প্রশ্নটা কি দেখ, ভণ্ড, আহা ভণ্ড, আচ্ছা এই যে ভণ্ড, এইটা এইটা ভুইফোর মানে কি? নতুন আগমন, নতুন নতুন আগমন, আগমন। তালকানা মানে কাণ্ড জ্ঞানহীন, কাণ্ড জ্ঞানহীন। আর ভিজে বিড়াল মানে কি? কপট ব্যক্তি, যেমন আমাদের সানি ভাই, ভিজে বিড়াল, অনেক চালাক, কপট ব্যক্তি। ঠিক আছে, ওকে, ও শেষ, ডান। আচ্ছা, এবার তোমাদেরকে একটু বলি লিখিত অংশের জন্য কি করবা। লিখিত সাজেশন, লিখিত সাজেশন, হ্যাঁ সাজেশন। ইউটিউবে যাবা, আমি তোমাদেরকে একটু বলে দেই কোন ক্লাস দুইটা তোমাদের জন্য একটু ভালো হবে বা তোমরা উপকৃত হবা কোন দুইটা ক্লাস করে। হ্যাঁ, আমরা যদি একটু তোমাদেরকে দেখাই, ধরো এখানে একটু যাই, ইউটিউবে গেলাম, ইউটিউবে গিয়ে ফাহাদস টিউটোরিয়ালে, এটা কি, ওকে, এখানে গিয়ে দিবা হচ্ছে সাকিব স্যার বাংলা সেকেন্ড। ঠিক আছে, এই বাংলা সেকেন্ডে যে তোমরা একটা ক্লাস দেখবা, কোন ক্লাস বলো তো? লিখিত অংশ লেখার নিয়ম। হ্যাঁ রে, লিখিত অংশ দিলে কি আসবে? কারণ ওটা তো বাংলায় লেখা। দেখি আসে কিনা, যদি না আসে কোনো সমস্যা নেই, এসে পড়ছে। দেখো এই ক্লাসটা তোমরা একটু দেখবা। এই ক্লাসটা বেশিক্ষণ না, অল্প একটু দেখবা। হ্যাঁ, এখানে কিভাবে রচনা লিখতে হয়, কিভাবে অ্যাপ্লিকেশন লিখতে হয়, প্রতিবেদন লিখতে হয়, এটা বলা আছে। হ্যাঁ, এবং এটার যে সাজেশনের যে পিডিএফটা, সেই পিডিএফটা তোমরা এখান থেকে নামাই নিবা, এই যে এখান থেকে নামাই নিবা। হ্যাঁ, তোমাদের বড় ভাইয়ারা এটা দেখছে, 133 কে ভিউ আছে এটার ভিতরে, এটা দেখবা। আর প্রতিবেদন লেখার নিয়ম নিয়ে যারা তোমার হচ্ছে প্রশ্ন করো, তাদের জন্য এখানে একটা পিন কমেন্ট আছে, এই দেখো প্রতিবেদন কিভাবে লিখবা সেটার নিয়মও এখানে দেওয়া আছে। এই যে দেখো প্রতিবেদন লেখার নিয়মটা এখানে দেওয়া আছে। তাহলে তোমাদের কাজটা কি হবে? তোমাদের কাজটা হবে এখানে যত এমসিকিউ আমি তোমাদেরকে করালাম, এই এমসিকিউ গুলা একটু বারবার প্র্যাকটিস করবা, মূল বইয়ের বাইরে কিছু আসবে না। এবং এই ক্লাসটা তোমাদের টেস্টের জন্য সহায়ক ক্লাস। এখন এমন হতে পারে এমসিকিউ আসে নাই সরাসরি, কিন্তু অপশন এলিমিনেট করে তোমাদেরকে পড়াইছি না, ওখান থেকে দেখবা এসে পড়তেছে। তো তোমরা দ্রুত একটু পড়ালেখা করতে বসো এবং সাজেশন অনুসারে একটু পড়ো, ইনশাল্লাহ সবার পরীক্ষা ভালো হবে। দেখা হবে তোমাদের সাথে আবারও কোনো একটা দিন। খুব সম্ভবত তোমাদের বিজিএস এর জন্য একটা ক্লাস দিব এমসিকিউর উপরে, তো সেই ক্লাসে হয়তোবা তোমাদের সামনে দেখা হয়ে যেতে পারে। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।